হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনাদের সবার? কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। কি খবর সবার? আজকে আমরা কয়েকটা মজার মজার ম্যাথ করব। কেন্দ্রমুখী বল রিলেটেড কিছু মজার ম্যাথ করব। আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না, ছোট হবে। আমরা আজকের ক্লাসে শেষের দিকে একটা নতুন টপিক পড়ব এবং সেই টপিকটা নিয়ে আবার নেক্সট ক্লাসে আলোচনা হবে। ঠিক আছে? সো চলো আমরা তাহলে শুরু করি। 15 দিন পর হাফ ইয়ারলির ডেট ফেলছে। আসলে কলেজের এরকম প্রেশার থাকবেই। কলেজে তোমায় দেখবা যে সিলেবাস একরকম দিয়ে দিছে, কিন্তু আসলে কলেজেই কিছু পড়ানোর সময় থাকে নাই, কিন্তু পরীক্ষায় আবার দিয়ে দিছে। তো এই সমস্যাগুলো আসলে থাকবেই, এগুলার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন কিভাবে অ্যাডজাস্ট করবা? যেই চ্যাপ্টারগুলো কলেজের সিলেবাসে আছে সেই চ্যাপ্টারগুলার যেই চ্যাপ্টারগুলা আমরা পড়াইছি অলরেডি সেই অধ্যায়গুলো ভালোভাবে শেষ করো, আর বাকি অধ্যায়গুলো আর্কাইভ থেকে দেখে নিতে পারো। বুঝেছ? ওকে, ঠিক আছে। মেডিকেল রেজাল্টের জন্য সব ক্লাস ছোট হচ্ছে। ওকে, এসিএস তাকায় কতজন কনসি পাইসা মেডিকালা? তুমি মুরাদটা ক্লাস স্টাইলে কমেন্ট করতেছো কেন শরণ? মেডিকেল তাকায় কনসি পাইসা মেডিকালা। যাক, তোমার অ্যাটেনশন দরকার ছিল, অ্যাটেনশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো শুরু করি আমরা। মজার মজার কিছু ম্যাথ প্রবলেম আছে। সবার আগে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আমরা করব, সেটা হচ্ছে রোলার কোস্টারের ম্যাথ। বুঝছো? দেখো, খুব সুন্দর একটা গাণিতিক সমস্যা এটা। কি বলছে? সর্বনিম্ন কত উচ্চতা থেকে কোনো বলকে ছেড়ে দিলে বলটি আর ব্যাসার্ধের লুপ কোনো রকমে ঘুরে আসতে পারবে। সো অঙ্কটা আসলে কি, এইটা চলো আমরা আগে একটু একটা সিমুলেশন দিয়ে আগে একটু দেখে আসি। খেয়াল করো, আমাদের এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা লুপ আছে, তাই না? একটা লুপ আছে, আর এই জায়গাতে একটা ছোট্ট বল আছে। এখন যদি এরকম হয় যে, আচ্ছা ভালো কথা, আমি তো এখানে হাই এডিট তো করতে পারবো না, দেখো একটু। আবির শোনো, সো আমরা এইখানে দেখো, এই যে বলটা আছে, বলটাকে যখন আমরা ছেড়ে দিব, হ্যাঁ কিবোর্ডটা দিও তো এখানে। যখন আমরা এখানে বলটা ছেড়ে দিব, বলটা ছেড়ে দিলে কি হবে? এটা গড়ায় পড়তে 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 থাকবে এবং গড়ায় পড়ে এই লুপটা ঘুরে তারপরে এটা ফেরত আসতে চাইবে। বুঝতে পারছো ঘটনাটা? বুঝছো কিনা দেখো। সো ঘটনাটা হচ্ছে, আমি যদি একটা স্টার্ট দিয়ে দেখাই, দেখা যাক এরকম উচ্চতা থেকে যখন আমরা এটাকে ছেড়ে দিচ্ছি তখন কি আসলে এই বলটা পুরা লুপটা ঘুরে যেতে পারছে কিনা। চলো দেখি, স্টার্ট দিই। সো বলটা নিচের দিকে পড়ছে 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 পড়ছে, এই যে উপরে আসলো, তারপরে দেখো আর কিন্তু পুরোটা কাভার করতে পারলো না। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে, বলো তো কেন সে উপরের দিকে যেতে পারলো না? আবার দেখো, যখন এখান থেকে রওনা দিছে, এখান থেকে রওনা দিছে,
দেওয়ার পরে পুরাটা ঘুরে যে পুরা বৃত্তটা কমপ্লিট করবে সেই পরিমাণ এনাফ ভেলোসিটি ওর আসলে নাই, এনাফ বেগ কিন্তু ওর আসলে নাই। তাইলে এনাফ বেগ যদি ওর না থাকে, ধ্বংস হয়ে গেছে যে কি এটা, সো এনাফ বেগ যদি ওর না থাকে তাহলে কিন্তু সেই বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, তাই না? এখন কিভাবে কি করব, দাঁড়া আমি কিবোর্ডটা একটু লাগাই নি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো দেখো আমরা এখানে যখন এই উচ্চতা থেকে বস্তুটাকে ছেড়ে দিছিলাম, ছেড়ে দেওয়ার পরে আমাদের আসলে এখানে বুঝতে পারছো মূলত কি সমস্যা হয়েছে? মূলত সমস্যা হয়েছে যে এখানে গিয়ে ওর আর বেগ ছিল না, যার ফলে ও কিন্তু আর উপরের দিকে যেতে পারে নাই। দেখো আবার যখন এটাকে ছেড়ে দিছি তখন কিন্তু এখান থেকে যেতে 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 যদিও আরেকটু স্পিডে যেত, আরেকটু স্পিডে যেত তাহলে কিন্তু সুন্দর মতন পুরাটা কভার করে ফেলতো। সো চলো দেখি যদি আরেকটু স্পিড বাড়ানো হয়। এখন স্পিড বাড়ানো যায় কিভাবে? একটা উপায় আছে যে আমরা ধরো এই যে এখান থেকে ছেড়ে দিচ্ছি সেই হাইটটা যদি আরো একটু বাড়ায় দেই তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে সে অনেক উচ্চতা থেকে যদি পড়ে নিচে তার বেগ অনেক বেশি হবে, আর নিচে যদি বেগ অনেক বেশি হয় তাহলে কিন্তু সে লুপটা ঘুরে আসতে পারবে। তাইলে আসো আমরা এই হাইটটাকে, এই ইনিশিয়াল যেই হাইটটা আছে সেইটাকে আমরা একটু বাড়ায় দেই। আচ্ছা কি হলো, দাঁড়াও এখানে চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা সো এইখানে মনে করো আমরা এবার এই উচ্চতাটা 2 দিয়ে দিলাম, এই উচ্চতাটা আমরা 2 দিয়ে দিলাম। দেখো এই উপর থেকে আমি বস্তুটাকে ছেড়ে দিচ্ছি, তাহলে ছেড়ে দিলে দেখি এখন কি হয়। যখন এইটাকে অনেক উচ্চতা থেকে ছেড়ে দিলাম তখন খেয়াল করে দেখো এটা পুরাটা ঘুরে কিন্তু বৃত্তটা কভার করলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই উচ্চতাটা যদি আরো বাড়ায় দেই তাহলে তো আরো নিচের দিকে পড়বে না, মানে আরো সুন্দর মতন সেটা বৃত্তাকার পথে ঘুরবে, বুঝলাম। যদি আমরা কমায় দেই, যেটা একটু আগে দেখছিলাম, যদি আমরা কমায় দেই তখন কি হবে? যদি কমায় দিয়ে এই যে 0.8 যদি ছিল যখন, তখন কিন্তু এটা পুরোটা লুপ কভার করছিল না। আমাদের এখন প্রশ্ন করছে যে মিনিমাম কত উচ্চতা হলে, মিনিমাম কত উচ্চতা হলে এই বলটা কোনো রকমে বৃত্তাকার লুপটা ঘুরে আসতে পারবে। সো প্রশ্নটা বুঝছো কিনা বলো, যে এই হাইটটা মিনিমাম কতটুকু হলে এই বলটা সম্পূর্ণ বৃত্তাকার লুপটা ঘুরে যেতে পারবে? প্রশ্নটা কি বুঝেছো বলো তো? ক্লিয়ার? তাইলে আসো তাইলে আমরা দেখি এটা কিভাবে করে আমরা অ্যানালাইসিস করব। দেখো ওই প্রশ্নটাই করছে যে সর্বনিম্ন কত উচ্চতা থেকে কোনো বলকে ছেড়ে দিলে, কত উচ্চতা থেকে কোনো বলকে ছেড়ে দিলে বলটি আর ব্যাসার্ধের লুপ কোনো রকমে ঘুরে আসতে পারবে। এখন বলো তো কোনো রকমে ঘুরে আসতে পারবে, আমরা যদি ওই ছবিটাই একটু ছোট্ট করে ড্র করে ফেলি, এটা মনে করো আমাদের সেই লুপটা, এইটা হচ্ছে আমাদের সেই লুপটা, এবং এই লুপের থেকে দেখা গেল আমরা মনে করো এইরকম একটা হাইট থেকে বস্তুটাকে ছেড়ে দিব, এইরকম একটা হাইট থেকে বস্তুটাকে ছেড়ে দিব। যেই হাইটটা মূলত আমি মনে করলাম যেই হাইটটা মূলত ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে যেই হাইটটা মূলত এই উচ্চতায় আছে, ভূমি থেকে এই হাইটটা কত উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে। সো আমাদেরকে বের করতে হবে যদি আমাদের এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা হয় আর, হ্যাঁ এই লুপের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে মিনিমাম কত হাইট হলে বলটাকে ছেড়ে দিলে সেটা পুরাটা লুপ ঘুরে আসতে পারবে। তাহলে সবার আগে আমাকে বলো তো সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা, সবচাইতে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা, যেই পয়েন্টটাতে বস্তুটা নিচে পড়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রবণতা দেখায়? সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা? ক্রিটিক্যাল পয়েন্ট এই জায়গাটা না? এই যে বলটা যখন এখান থেকে নেমে আসবে তখন কিন্তু এই জায়গাটা, এই সর্বোচ্চ বিন্দুটাই কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। কোনোভাবে যদি ওই ক্রিটিক্যাল পয়েন্টটা সে পার হয়ে আসতে পারে তাহলে কিন্তু আর অসুবিধা নাই। তাহলে বলো তো এইখানে আমাদের কোন কোন বল ওকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে? বস্তু তো বৃত্তাকার পথে ঘুরছে, বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য তো কাউকে না কাউকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে এখানে কেন্দ্রমুখী বলটা কে কে সাপ্লাই দিচ্ছে? একটা সাপ্লাই দিচ্ছে হলো আমাদের এমজি, এমজি সাপ্লাই দিচ্ছে, এবং আরেকটা কে সাপ্লাই দিচ্ছে বলো তো? আরেকটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে প্রতিক্রিয়া বল আর। আমি একটা কাজ করি, এটাকে ছোট আর দিয়ে প্রকাশ করি, এটা হলো ব্যাসার্ধটা ছোট আর, এবং রিয়াকশন ফোর্স যেটা এটা হচ্ছে গিয়ে মনে করো ক্যাপিটাল আর। তাহলে এরা দুইজনে মিলে কিন্তু প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগানটা দেওয়ার কথা। তো আমি মনে করলাম
এইখানে তো একটা বেগ আছে, সেই একটা বেগেই তো এটা অতিক্রম করছে, তাই না? অতিক্রম করার জন্য তো এই পয়েন্টে তার একটা বেগ থাকতে হবে। এই বেগটা হচ্ছে মনে করলাম ভি। আচ্ছা, তাহলে বলো তো আমাদের কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিচ্ছে কারা কারা? এমজি এবং আর, এরা দুইজন মিলে। তাহলে এমজি এবং আর এরা দুইজনে মিলে কিন্তু আমাকে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো এইখান থেকে এফসি সমান সমান কি লেখা যায়? এম ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভিটা কোনটা? আচ্ছা বলো তো, ভি কি প্রত্যেকটা পয়েন্টে সেম? এই লুপের যখন ঘুরছে বলটা তখন কি ভি প্রত্যেকটা পয়েন্টে সেম? না, এক এক পয়েন্টে এক এক রকম। সো আমাদের এই পয়েন্টের যেই বেগটা, সেই বেগটাকে আমি ভি দিয়ে প্রকাশ করলাম। আমাদেরকে বের করতে হবে যে মিনিমাম এমন একটা বেগ যেই বেগে গেলে বস্তুটা কোনো রকমে ঘুরে আসতে পারবে। তাহলে বলো তো আমাদের দরকার ভিটা মিনিমাম বানানো। ভিটা মিনিমাম বানানো, তাহলে বলো তো ভি মিনিমাম হতে গেলে কোন রাশিটার চেঞ্জ হয়? ভি মিনিমাম হতে গেলে, এটা আমরা ওই যে বালতি ঘোরানোর অঙ্কের মধ্যে করছিলাম, তারপরে হচ্ছে উলম্ব তলে সুতা ঘোরানোর ক্ষেত্রে করছিলাম। বলো তো কাকে জিরো হতে হয়? যদি আমি ভি মিনিমাম বানাতে চাই তাহলে কাকে জিরো হতে হয়? আর কে জিরো হতে হয়, তাই না? আর কে জিরো হতে হয়। তাহলে এখান থেকে দেখো যে আমরা পাচ্ছি এম জি সমান সমান এম ভি মিনিমাম স্কোয়ার ডিভাইডেড বাই আর। এম এম কাটাকাটি হয়ে গেলে ভি মিনিমাম আমার কত লাগবে? স্কোয়ার রুট অফ আর জি। এইটা হলো আমাদের ভি মিনিমাম। এই ভি মিনিমামটা আমাদের কিন্তু লাগবে যদি আমি চাই যে ও কোনো রকম এই বৃত্তাকার পথটা ঘুরে আসুক। বুঝতে পারছো? আর কেমনে নিচের দিকে হয়? আর সবসময় কি তলের সাথে লম্ব বরাবর না? সো যখন এই তলটা ঘুরেও আসছে তখন কি তল কোনটা? তল তো ভাইয়া এইটা। তল হচ্ছে স্পর্শক, যদি এখানে টানো তল হচ্ছে এইটা। আর বস্তুটা কি করছে? বস্তুটা ভূমিতে চাপ দিয়ে তারপরে ফেরত আসছিল না? উপরের দিকে চাপ দিয়ে তারপর ফেরত আসছিল। তাহলে আর কিন্তু প্রতিক্রিয়া বলটা নিচের দিকে কাজ করছে, এই যে তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কাজ করছে। বুঝছো? এবং প্রতিক্রিয়া বল তো বস্তুর ওপরে কি তলের ভিতরের দিকে কাজ করবে নাকি? তা তো না, সবসময় তল থেকে বাইরের দিকে কাজ করবে। বুঝছো তামিম? দেখো, সো তাহলে আমরা এটা দেখলাম যে মিনিমাম একটা বেগ যেটা লাগবে সেই মিনিমাম বেগটা কত? মিনিমাম বেগটা হচ্ছে রুট ওভার আর জি। এখন আমাকে বলো তো এই মিনিমাম বেগের থেকে যদি বেশি বেগ থাকে, মিনিমাম বেগের থেকে যদি বেশি বেগ থাকে তাহলে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের পরিমাণটাও কি বাড়বে না? যদি আমাদের বেগ বেশি হয় তাহলে কেন্দ্রমুখী বলের প্রয়োজনীয়তাটাও বাড়বে। তাহলে ওই এক্সট্রা প্রয়োজনীয়তাটা তখন কে সাপ্লাই দিবে? এই আর তখন সাপ্লাই দিবে, তাই না? এই আর সাপ্লাই দিবে। ভেরি গুড। সো আগের পড়াই কিন্তু জাস্ট একবার রিক্যাপ হয়ে গেল। এখন আমাদেরকে যেটা ভাইয়া খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা এমন উচ্চতা থেকে বস্তুটাকে ছাড়তে চাই যেন এইখানে তার গতিশক্তিটা হাফ এম ভি মিনিমাম স্কোয়ার থাকে। কি বললাম কথাটা? আমাকে এমন একটা উচ্চতা থেকে বস্তুটাকে ছেড়ে দিতে হবে, কারণ দেখো বস্তুটাকে যখন উপর থেকে ছেড়ে দিচ্ছি তার সম্পূর্ণ বিভব শক্তি কিন্তু গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। আবার যখন বস্তুটা উপরের দিকে উঠছে তখন তার গতিশক্তিটা কিন্তু আস্তে আস্তে বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সো আমাদেরকে দেখতে হবে এমন একটা উচ্চতা থেকে আমরা এটাকে ফেলতে চাই যাতে করে এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তার বেগের মানটা রুট ওভার আর জি পরিমাণ হয়। তাহলে আসো আমরা দেখি এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা অ্যাপ্লাই করে কি পাওয়া যায়। সো দেখো যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে কি পাই? যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে আমরা দেখি, দেখো যে আমাদের এম ভরের বস্তুটা যখন এই উচ্চতায় আছে তখন কিন্তু তার মধ্যে শুধুমাত্র বিভব শক্তি বিদ্যমান, কোনো গতিশক্তি কি আছে? না, জাস্ট ছেড়ে দিছিলাম এখান থেকে। তাইলে এই জায়গা থেকে নিচে পড়তে পড়তে যখন এটা এই ভূমিতে এই জায়গাতে এসে আসলো তখন ভাইয়া বলো তো তার সম্পূর্ণ বিভব শক্তিটা তো এই জায়গাতে বিভব শক্তিও আছে গতিশক্তিও আছে। তার বলো তো এখানে বিভব শক্তি কত? বিভব শক্তি কত? এমজি ইন্টু ব্যাস পরিমাণ দূরত্ব না? এই যে এইটুকু হলো আর, আবার এইটুকু হলো আর, তাহলে এমজি ইন্টু 2r প্লাস এইখানে তার গতিশক্তি কত? হাফ এম ভি মিনিমাম স্কোয়ার। তাহলে আমাদের এইচ এর মানটা আসলে বের করা লাগবে। তাহলে দেখি আমি কপি করছি না, হ্যাঁ, কপি করা আমার একদম পছন্দ না। সো হাফ এম ভি মিনিমাম মানে কত বলো তো? এই যে রুট ওভার আর জি। আমি এটাকে একদমই সমর্থন করি না, এই যে কপি করে করে লেখা, এটা খুব মানে অসৎ একটা কাজ।
সো রুট ওভার আর জি, এর উপরে কি হবে, স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পাই mgh সমান সমান 2mgr প্লাস কি আসছে এখান থেকে বলো তো, হাফ mgr। তো দেখি mg 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 কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে আমাদের, মূলত তো h এর মানটা বের করা লাগবে। তাহলে h সমান সমান কত হচ্ছে দেখো, h সমান সমান আসছে 2r প্লাস r/2 প্লাস r/2, অর্থাৎ 2 এর সাথে আধা যোগ করলে হয় 5/2 বা আড়াই, 5/2 বা 2.5 r। অর্থাৎ মিনিমাম h এর মান যদি আমাদের গোলকের যেই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধের যদি আড়াই গুণ হাইট থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দেই, তখন দেখা যাবে এইটা বৃত্তাকার পথ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। বুঝতে পারছো? যাক, কপি করি না দেখে এই জন্যই আমাকে এত ভালো লাগে। আচ্ছা যাক, থ্যাংক ইউ। যেমন টিচার তেমন তার স্টুডেন্ট, সাব্বাস। ওকে, এই জিনিসটা এক্সপেরিমেন্ট দেখাবো, এই যে দেখো এই জিনিসটারই এক্সপেরিমেন্ট দেখাবো। দেখো এটা এক্সপেরিমেন্টে দেখানোটা একটু টাফ এই কারণে, কারণ আমরা তো এখানে কোনো রকমের ফ্রিকশন ফোর্স যদি না থাকে সেইটা নিয়ে আলাপ করতেছি। সো যদি এখানে ধরো আমি আসলে এরকম একটা সেট আপ বানাইলাম, সো পরে ধরো মোবাইলটাকে চালাই দিলাম এভাবে করে, তো মোবাইলের সাথে তো ধরো যে তলের একটা ফ্রিকশন হওয়ার পরে দেখা যায় মোবাইলটা অনেক উপরে উঠলো, ওটার পর ঠাস করে নিচে পড়ে গেল। সো এত রিস্ক তো আসলে নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে, তাই না? সো এই কারণে আমরা হচ্ছে আসলে ওইটার মধ্যে যাব না, কারণ ফ্রিকশন ফোর্স ওখানে আমাকে ঝামেলায় ফেলে দিবে। সো দেখো বলো তো আমাদের এখানে রেডিয়াস কত ভাইয়া, রেডিয়াস হচ্ছে 0.5। তার মানে আমি যদি ইনিশিয়াল হাইটটা 0.5 এর আড়াই গুণ করতে পারি, তাহলে কিন্তু ওই হাইট থেকে ছেড়ে দিলে এটা কোনো রকমে কভার করে আসবে। এখন আমাকে বলো তো যে ইনিশিয়াল হাইটটা ভাইয়া কত হবে, তাহলে এই রেডিয়াসের আড়াই গুণ মানে কতটুকু, রেডিয়াস হচ্ছে 0.5 ছিল, তার আড়াই গুণ মানে কত হবে বলো তো, 1.25। ভেরি গুড, তাহলে আসো আমরা দেখি 1.25 দিলে কি হয়। দেখো 1.25 দিলাম, এই যে এটা দেওয়ার পর দেখো হাইটটা উপরে উঠলো। সো এবার যেটা হওয়া উচিত যে কোনো রকমে কিন্তু বৃত্তাকার পথটা ঘুরে যাওয়া উচিত। যাই চলো বিসমিল্লাহ, স্টার্ট দিলাম। এই যে নামছে নামছে, ছোট্ট বন্ধু নেমে যাচ্ছে, নামতে 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 এই দেখো পুরাটা ঘুরে চলে গেছে। তাহলে দেখো কোনো রকমে কিন্তু এটা পার হয়ে গেছে। আরেকবার দেখি চলো। সো এইখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা, যে আমাদের আমাদের দুইটা বল, এখানে দুইটা তীর চিহ্ন আছে। এই নিচের তীর চিহ্নটা দিয়ে এমজি বোঝাচ্ছে, আর এইটা দিয়ে প্রতিক্রিয়া বলটাকে বোঝাচ্ছে। বুঝছো? এইটা দিয়ে হচ্ছে আমাদের এমজিটাকে বোঝাচ্ছে, আর এইটা হলো আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে দেখো এটা নিচের দিকে নামছে নামছে নামছে, আর একটু স্লো করে দিই না, আচ্ছা নামুক। হ্যাঁ, এই যে বলটা দেখছো না, এইটা কিন্তু তলের প্রতিক্রিয়া বল। যখন ধাপ করে নিচে নামলো ওই সময় কিন্তু তলের প্রতিক্রিয়া বল অনেক বেশি। এই দেখো তলের প্রতিক্রিয়া বল সব সময় কি তলের সাথে লম্ব। এই দেখো যে আর এর কথা বলছিলা কেন, আর নিচের দিকে দেখো সব সময় তলটা কিন্তু ওকে কি করতেছে, তল থেকে বাইরের দিকে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এবং দেখো এই বলটা কিন্তু আস্তে আস্তে কি হলো, ছোট হতে থাকছে। একদম ঠিক টপ পজিশনে কিন্তু শুধুমাত্র এমজি বলটাই আছে, শুধুমাত্র এই এমজি বলটাই আছে। এবং এই এমজি বলের প্রভাবেই কিন্তু সে কোনো রকমে ঘুরে গেল। তারপরে আবার যখন এখানে আসছে তখন কিন্তু এই যে একটা প্রতিক্রিয়া বল, মানে ও তো দেওয়ালের উপর চাপ দিচ্ছে একটা, তাহলে দেওয়ালে ওকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই প্রতিক্রিয়া বলে কিন্তু এটা কোনো রকমে ঘুরে আসছে। বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার কি না? সো আবার দেখি চলো। এই যে এটা হলো এমজি বল, এটা হলো প্রতিক্রিয়া বল, যেই মাত্র মাটিতে নামলো ওই সময় ধাপ করে বেড়ে গেছে। তারপরে ওই যে কোনো রকমে ঘুরে এসে আবার এটা ফেরত আসলো। তুমি যদি এই 1.25 এর জায়গায় যদি একটু কম নাও, একটু কম নাও, ধরো আমি এটা 1.1 নিলাম, এটাকে আমি 1.1 নিলাম, দেখি কি হয়। যদি 1.1 নেই তাহলে কি হচ্ছে দেখি। বের হইছে বের হইছে বের হইছে বের হইছে, যদি সিমুলেশনে সবকিছু ঠিকঠাক থাকে। এই দেখো আর এটা কিন্তু যেতে পারলো না, ঠিক আছে, আর এটা যেতে পারলো না। সো আশা করি বুঝতে পারছো তোমরা। এটাই যে এই ওয়েবসাইট আছে walterfriend.de, এখান থেকে আরো বিভিন্নভাবে এটা গেমস খেলতে পারো। বুঝতে পারছো?
1.249, আমি জানি না এত সূক্ষ্মভাবে ও কি ক্যালকুলেট করতে পারবে কিনা। তার কারণ হচ্ছে মানে ওরা যখন ক্যালকুলেশনে হিসাব করে, ডেটাগুলো হিসাব করে, তখন হয়তো বা 1.25 যেটা বলতেছে 249 নিতে, ওইটা হয়তো বা 25 হিসাব করে নেবে, বুঝতে পারছো? এই আর কি। সো আশা করি ক্লিয়ার। বলো বুঝছো ভাইয়া? টপ পজিশনে আর সমান সমান 0 কেমনে? আচ্ছা ভালো কথা, দেখো টপ পজিশনে আর সমান সমান 0 কেমনে না, যদি আমরা ধরো এই বেগটাকে আরো একটু ইয়াটাকে কি বলে, বেগটাকে যদি আরো একটু বাড়াই দেই, ধরো আমি এখানে এই 1.5 দিয়ে দিলাম, 1.5 না, ধরো আমি এটাকে 2 দিয়ে দিলাম, বুঝছো? ইনিশিয়াল হাইটটা 2 দিয়ে দিলাম, তাহলে দেখো তো এখন যখন 2 দিয়ে দিচ্ছি তখন দেখো তো প্রতিক্রিয়া বলটা কত হচ্ছে, প্রতিক্রিয়া বলটা কত হচ্ছে, দেখো প্রতিক্রিয়া বলটা কি 0 হচ্ছে কিনা, দেখি তো প্রতিক্রিয়া বলটা কি 0 হচ্ছে কিনা। এ দেখো প্রতিক্রিয়া বলটা দেখছো এখন কি 0, এখন কি 0, এখন কিন্তু প্রতিক্রিয়া বল 0 না। এই যে এমজি তো সবসময় আগের মতনই ছিল, কিন্তু এইখানে কিন্তু তখন প্রতিক্রিয়া বলটা আর 0 থাকলো না। কেন 0 থাকলো না? কারণ তখন তো ভাইয়া বেগ আরো বেশি, যখন অনেক উপর থেকে তুমি ছুঁড়ে মারছো তখন কিন্তু এই পয়েন্টে তার বেগটা অনেক বেশি। বেগ যদি বেশি হয় তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কি বেশি দেওয়া লাগবে না? তাহলে বেশি কেন্দ্রমুখী বলের যোগান শুধুমাত্র এমজি দিয়ে ওইটা আর হবে না, তখন ওই তলের প্রতিক্রিয়া বল যেটা আছে সেইটাকেও কিন্তু কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেওয়া লাগবে। এই কারণে তখন কিন্তু যেহেতু বেগ অনেক বেশি, ওই সময় কিন্তু আর এবং এমজি দুইজনে মিলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছিল। বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার কিনা ভাইয়া? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কি না? বলো 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 ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, গুড, ডান। চলো পরের প্রশ্নে চলে যাই। ওকে, সো এই প্রবলেমটা খেয়াল করো, এইখানে দেখো কি বলছে, আমাদের এখানে দুইটা ভরের কথা বলা আছে, দুইটা ভরের কথা বলা আছে। আচ্ছা রিক্যাপ, কোনটা রিক্যাপ করব? রিক্যাপ পুরাটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, পুরো প্রবলেমটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, তোমরা তো রেকর্ড দেখতেই পারো, খালি খালি রিক্যাপ করলে কিন্তু, যদি এরকম হয় যে ভাই আমি 60% বুঝছি, আরেকবার জিনিসগুলো শুনলেই আমি পুরাটা ক্লিয়ার হয়ে যাব, তাহলে কিন্তু রিক্যাপ যত কম হবে তত ক্লাসের লেংথ কম হবে এবং ওই অল্প সময় বেশি পড়ানো যাবে। সো যদি এরকম হয় যে ভাইয়া আমি বুঝছি, ঠিক আছে 60% মতন বুঝছি, এরপরে একবার রেকর্ড দেখলে বুঝে যাব, তাহলে আমার মনে হয় ওটা রিক্যাপ না করে তুমি রেকর্ডটা দেখে নাও, বেস্ট হয়। তবুও আরেকবার সবার জন্য পুরাটা ক্লিয়ার করছি, দেখো। সো আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বুঝছো, যে ইনিশিয়াল এমন একটা হাইট থেকে বস্তুকে আমি ছেড়ে দিচ্ছি, যেইখান থেকে ছেড়ে দিলে বস্তুটা আর ব্যাসার্ধের লুপটা পুরোপুরি ঘুরে আসতে পারবে কোনো রকমে। সো আমি যদি অনেক উপর থেকে ছুড়ে মারি তাহলে তো সেই স্মুথলি ঘুরে আসতে পারবেই, কিন্তু আমি হাইটটা কমাতে 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 এমন একটা হাইট চাই যেই হাইটে সে কোনো রকমে ঘুরে আসতে পারবে। সো কোনো রকমে ঘুরে আসার আমরা অনেকগুলা ম্যাথ প্রবলেম কিন্তু আগের ক্লাসে করছিলাম, সেখানে ওই যে বালতি দিয়ে পানি ঘোরানো, তারপরে আমাদের হচ্ছে ওই যে সুতার সাহায্যে বস্তুকে উলম্ব তলে ঘোরানো, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা দেখছিলাম, এবং সেইখানে মিনিমাম সর্বোচ্চ পজিশনে মিনিমাম বেগ কত হওয়া লাগে পুরো বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে আসতে, মিনিমাম বেগ কত হওয়া লাগে সেগুলোও কিন্তু আমরা দেখছিলাম। সো ওইখান থেকে দেখো, যেহেতু বলছে কোনো রকমে আর ব্যাসার্ধটা ঘুরে আসতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু আর এর মানটা কত হতে হবে, আমাদের এই যে প্রতিক্রিয়া বল, যেটা প্রতিক্রিয়া বলের মানটা কত হতে হবে, 0 হতে হবে, কারণ একদম সর্বোচ্চ পজিশনে আর এবং এমজি দুইটা মিলে কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে এখান থেকে আর এর মান যদি 0 হয়ে যায়, আমরা এখান থেকে ভি মিনিমাম সমান সমান যেটা পাচ্ছি, এই পরিমাণ বেগ মাস্ট থাকতে হবে যদি সে পুরাটা লুপ ঘুরে আসতে চায়। এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে সহজ, এমন একটা উচ্চতা থেকে আমি ছুঁড়ে মারতে চাই যাতে করে 2r উচ্চতায় তার বেগটা ভি মিনিমাম থাকে। তাহলে এখানে আমি যান্ত্রিক শক্তির নিত্যতা অ্যাপ্লাই করব, ক্লাস 9-10 এর জিনিস, যে আমাদের এই উচ্চতায় তার টোটাল শক্তি কত, বিভব শক্তি mgh, এবং 2r উচ্চতায় তার মোট শক্তি কত, বিভব শক্তি হচ্ছে mg ইন্টু 2r, আর গতিশক্তি হচ্ছে হাফ mv মিনিমাম স্কোয়ার। ঠিক আছে? সো আমরা এইখান থেকে কিন্তু এই শক্তির নিত্যতা থেকে আমরা দেখো জাস্ট ফাইনালি কি বের করলাম, এইচ এর মানটা বের করলাম, এবং দেখলাম যে এই হাইটটার ভ্যালু যদি ব্যাসার্ধের আড়াই গুণ হয় তাহলে কোনো রকমে সেটা ঘুরে আসতে পারবে। এই হাইটের ভ্যালু যদি ব্যাসার্ধের আড়াই গুণ হয় তাহলে এই উচ্চতায় 2r উচ্চতায় তার বেগটা হচ্ছে ভি মিনিমাম, এবং ভি মিনিমাম হলেই কি সেটা কোনো রকমে ঘুরে আসতে পারে। বলো এবার ঠিক আছে? এইচ সমান সমান 2r কেমনে? ও আচ্ছা, এই এইচ এর কথা বলছো, বলো তো। এই যে হাইটে যখন বস্তুটা আছে, এই বাচ্চারা, যখন
বস্তুটা এই জায়গাতে আছে, তখন ভূমি থেকে তার উচ্চতাটা কত বলো তো? এটা তো ছোট্ট বস্তু, আমরা তো দেখলামই ওইখানে। সো এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব একই কথা। সো তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তার দূরত্ব কত, তার ভূমি থেকে উচ্চতা কত? বিভব শক্তি আমরা কিভাবে হিসাব করি? mg ইন্টু ভূমি থেকে উচ্চতা, বুঝছো? mg ইন্টু ভূমি থেকে উচ্চতা, তাহলে এই যে mg ইন্টু 2r, এই দেখো mg ইন্টু 2r, আর এখানে হলো হাফ m v মিনিমাম স্কোয়ার। ঠিক আছে মাহবুব? যাক, গুড। আচ্ছা, এইবার আসো, এটা খুব দারুণ একটা প্রবলেম। কি বলছে দেখো এখানে, যে m ইজ লেস দেন ক্যাপিটাল M, অর্থাৎ আমাদের এই টেবিলের উপরে দেখো একটা ছোট্ট m ভরের বস্তু আছে, এবং এই m ভরের বস্তুটার সাথে একটা দড়ি যুক্ত। দড়িটার অন্য প্রান্তটা টেবিলের ভিতরে একটা ফুটা করে টেবিল থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। বলো তো ছবিটার সিনারিওটা বুঝছো কিনা? কি হয়েছে এখানে দেখো, এই যে দড়িটা ছিল, এই ছোট্ট ভরটাকে আমরা একটা দড়ির সাহায্যে যুক্ত করছি। দড়ির এক প্রান্তে এই এম ভর, আর আরেক প্রান্তে বৃত্তের কেন্দ্রের ভিতর দিয়ে দড়িটা ঢুকে এখানে একটা এম ভর, ক্যাপিটাল এম ভর যুক্ত আছে। তো এখন বলো তো খুব স্বাভাবিকভাবেই কি হওয়ার কথা, এই এম যে ভরটা আছে সেটা এমজি বল যখন নিচের দিকে টান দিচ্ছে, পৃথিবী যখন এটাকে নিচের দিকে এমজি বলে টানছে, তখন কি এই স্মল এমটা ঠিক এই কেন্দ্রের মধ্যে চলে আসার কথা না? কারণ এটা নিচের দিকে যখন টানছে তখন তো এটা নিচের দিকে, মানে এটা তো বাম দিকে সরে আসার কথা। সো এখানে দেখো প্রশ্ন কি বলছে, সুতাটা টেবিলের কেন্দ্রে অবস্থিত একটা ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে এম ভরটিকে ঝুলিয়ে রেখেছে। টেবিলের উপরে থাকা এম ভরটি ওমেগা কৌণিক বেগে ঘুরলে ক্যাপিটাল এম ভরটি স্থির থাকে। কি বললো কথাটা? এই স্মল এম ভরের বস্তুটা যখন ওমেগা স্পিডে ঘুরে তখন নাকি এই ক্যাপিটাল এম ভরের বস্তুটা স্থির থাকে। ক্যাপিটাল এম ভরের বস্তুটা নাকি স্থির থাকে। দেখাও যে ওমেগার মান হলো এত, আর আর হলো এম ভরের বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরে তার ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের এখানে যে প্রশ্নটার কথা বললো, স্মল এম ভরের বস্তুটা যদি বৃত্তাকার পথে এভাবে ঘুরতে থাকে তাহলে নাকি এই ক্যাপিটাল এম ভরের বস্তুটা নিচের দিকে পড়বে না। সো এইটা আবার কেমন হইলো যে ও তো উপরে ঘুরছে কিন্তু পৃথিবী তো ওকে নিচের দিকে টানছে, তাহলে ওর নিচের দিকে টানার ফলে তো এটাকে ধরে টান দেওয়ার কথা, তো এটা তো কাছে চলে আসার কথা। কিন্তু দেখো এইখানে আসলে কি কাহিনী হয় সেটা চলো আমরা একটু অ্যানালাইসিস করি। সো একদম সবার আগে বলো তো, আমাদের যে এই বস্তুটার সাথে যে দড়িটা যুক্ত আছে, বস্তুটা কিন্তু নিচের দিকে এমজি বল বস্তুটাকে নিচের দিকে পৃথিবী টানছে। তাহলে বলো তো টান বল কোন দিকে কাজ করছে? এই বস্তুটার উপরে টান বল কোন দিকে কাজ করছে? টান বল কাজ করছে উপরের দিকে। এইটা কি তোমরা বুঝেছো বলো তো? টান বলটা বস্তুর উপরে কাজ করছে উপরের দিকে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা দড়ির উপরে টান বল কোন দিকে কাজ করছে বলো তো? দড়ির উপরে টান বলটা কোন দিকে কাজ করছে? দড়ির উপর টান বলটা কিন্তু নিচের দিকে কাজ করছে। তাহলে বলো তো যদি কোনো একটা বস্তুর উপরে, এইখানে একটা বস্তু রাখা আছে, আমি কি করলাম এখানে একটা দড়ি যুক্ত, বস্তুর সাথে একটা দড়ি যুক্ত, মনে করো আমি দড়ি ধরে টান দিলাম, দড়ি ধরে বস্তু থেকে বাইরের দিকে টান দিলাম, তাহলে কি হবে? এই বস্তুটা উপরে একটা বল প্রযুক্ত হবে না? যদি এদিকে টান দিই তাহলে এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হবে। ঠিক আছে, এইবার তাহলে একটু খেয়াল করো যে এম ভরের বস্তুটাকে পৃথিবী নিচের দিকে এমজি বলে টানছে, দড়িটা বস্তুটাকে উপরের দিকে টান বল দিচ্ছে, কিন্তু আমাদের বস্তুটা দড়িকে কোন দিকে টান দিচ্ছে? নিচের দিকে। তাহলে এইটুকু অ্যানালাইসিস তো আমরা এর আগেও দেখছি, তাই না? যে একটা ওই যে যখন আমাদের তোমার ইয়াগুলা ছিল, আমরা যখন পুলির বিভিন্ন অঙ্ক টঙ্ক করছিলাম তখনও কিন্তু এই জিনিসগুলো আমরা দেখছি। এখন বলছে আমাদেরকে যে পুরা সিস্টেমটা নাকি স্থির আছে, পুরা সিস্টেমটা নাকি স্থির আছে। দেখো সুতাটি টেবিলের কেন্দ্রে অবস্থিত একটা ছিদ্রের মধ্যে দিয়ে গিয়ে এম ভরটাকে ঝুলায় রাখছে। সো এম ভরটা তার মানে স্থির আছে। তাহলে বলো তো আমাদের যদি বস্তুটা স্থির থাকে তাহলে ভাইয়া বলো তো এই টান বলটা কি এমজি এর সমান না? টান বলটা কি এমজি এর সমান না? বুঝছো এটা? গুড। তাইলে দেখো এই বস্তুটা এই দড়িটার উপরে যদি টান বল কাজ করে তাহলে আমাকে বলো তো এই যে লাল বস্তুটা আছে, এই লাল বস্তুটার উপরেও টান বলটা কোন দিকে কাজ করবে? লাল বস্তুটার উপরে টান বল কোন দিকে কাজ করবে? আমরা এই যে সুতা ধরে টানাটানির অঙ্ক করছিলাম না, মনে আছে? এই যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুর সাথে একটা দড়ি যুক্ত, তার সাথে এই বস্তুটা যুক্ত, এভাবে করে আমরা মনে করো টানছি। সো এটা টানার ফলে কি হয়েছিল? এই দড়ির মধ্যে একটা টান বল আমরা হিসাব করতাম না?
এইখানে টান বল কোন দিকে কাজ করছে? বস্তুর উপরে টান বলটা কাজ করছে বাইরের দিকে। এইখানে টান বল কোন দিকে কাজ করছে? বস্তু থেকে টান বল কাজ করছে বাইরের দিকে। তাইলে এখন বিষয়টা তো এইটাই আছে, জাস্ট এই বস্তুটা মনে করো এইখানে রাখা আর আরেকটা বস্তু হচ্ছে এভাবে নিচের দিকে রাখা। তাহলে এর উপরে টান বল কাজ করছে উপরের দিকে, এর উপরে টান বল বলো তো কোন দিকে কাজ করবে? এর উপরে টান বলটা কোন দিকে কাজ করবে? বস্তু থেকে বাইরের দিকে, বাম দিকে। এক্সিলেন্ট। তাইলে ভাইয়া আমাদের এই বস্তুর উপর টান বলটা কাজ করবে কিন্তু বাইরের দিকে। কোন দিকে কাজ করবে? এই বস্তুটার উপরে টান বল কাজ করবে বাইরের দিকে, এই দিক বরাবর কিন্তু টান বল কাজ করবে। এই যে বস্তুর উপরে টান বলটা কাজ করছে, আমাদেরকে কি বলছিল? এই স্মল এম ভরের বস্তুটা কি স্থির আছে নাকি টেবিলের উপরে থাকা এম ভরটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে? সো আমাদের এই এম ভরটা কিন্তু ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তো ভাইয়া ঘোরার জন্য কি লাগে? কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগে। তাইলে আমাদের ওমেগা স্পিডে যদি বস্তুটা ঘুরতে থাকে তাহলে বলতো প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল কত? সো এইটা হচ্ছে, যদি আমরা লিখি, দেখো যে আমাদের এম ভরের বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন যে কেন্দ্রমুখী বলটা প্রয়োজন, সেই প্রয়োজনটা কে সাপ্লাই দিবে? ওই টান বলটাই সাপ্লাই দিবে না? তাহলে কেন্দ্রমুখী বল প্রয়োজন কত? এম ওমেগা স্কোয়ার। কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছিল? আমাদের এখানে বলেছে আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছিল। তাহলে এম ওমেগা স্কোয়ার আর, এইটা সমান সমান হচ্ছে সেই টান বলটা। বুঝছো? এম ওমেগা স্কোয়ার আর এটা সমান সমান সেই টান বলটা। আবার এই টান বলের মানটা কার সমান? এমজির সমান না? তাইলে আমরা কি লিখতে পারি দেখো তো, স্মল এম ওমেগা স্কোয়ার আর, আর এই টান সমান সমান হচ্ছে ক্যাপিটাল এমজি। তাহলে আমার তো ওমেগার মানটা বের করা লাগবে। তাহলে কি হচ্ছে দেখো, ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম ইন্টু জি ডিভাইডেড বাই আর, এর উপরে হবে স্কোয়ার রুট। বলো তো বুঝেছো কিনা? দেখো বুঝেছো কিনা? ঠিক আছে, ভেরি গুড। সো তাহলে সহজ অঙ্ক, কোনো ঝামেলা নাই, জাস্ট এই সিচুয়েশনটা বুঝলেই হলো। সো দেখো আমাদের এইখানে বলো তো, এই যে বস্তুটা, তোমাদের মনে হতে পারে ভাই এটা ঘুরতেছে, এটা তবু আসলে ব্যাপারটা মিলতেছে না কেন জানো? খেয়াল করে দেখো, মিলছে। আমাদের এই ভরের বস্তুটার উপরে দেখো টান বল কাজ করছে বাম দিক বরাবর। আচ্ছা বলো তো দড়ির উপরে টান বলটা কোন দিকে কাজ করছে? দড়ির উপরে টান বলটা কোন দিকে কাজ করছে বলো তো? দড়ির উপরে এই দেখো, যে আমাদের এই বস্তুটার উপরে যদি টান বল কাজ করে বাম দিকে, তাহলে প্রতিক্রিয়া হিসেবে বস্তুটা দড়িটাকে কোন দিকে বল দিচ্ছে বলো? বস্তুটা দড়িটাকে কি ডান দিক বরাবর বল দিচ্ছে না? বস্তুটা দড়িটাকে ডান দিক বরাবর বল দিচ্ছে না? তাহলে ভাই এটাই তো আমার দরকার, যে এমজি বলটাকে ধরে রাখার জন্য এই দিক বরাবর কেউ ধরো টান দিয়ে ধরে রাখছে, দড়িটাকে কেউ এই দিক বরাবর টান দিছে। বুঝতে পারছো? তো তাইলে এখানে কিন্তু একদম পারফেক্টলি সবকিছু অ্যানালাইসিস করা যায়। ঠিক আছে, দেখো তাহলে আরেকবার বলি, যে এখানে কি হলো, এম ভরের বস্তুটাকে পৃথিবী নিচের দিকে এমজি বলে টানছে। এখানে আমাদের দড়িটা, এখানে আমাদের ভরটা। তাহলে এই ভরটা কিন্তু আমাদের যে টান বল কাজ করবে, দড়িটা যে টান বল দিবে, টান বল সবসময় ভর থেকে বাইরের দিকে। যেহেতু বস্তু স্থির তাহলে টান বল আর এমজি পরস্পর সমান। আচ্ছা, এইখানে যদি দড়ির ওপর টান বলটি কাজ করে তাহলে এই ভরের ওপরেও টান বলটি কাজ করবে, এবং এই টান বলটিটাই কিন্তু বস্তুটাকে বৃত্তাকার পথে ঘুরাবে। ডান। এখন কথা হলো দেখো, বস্তুটার উপরে টান বল কাজ করছে বস্তু থেকে বাইরের দিকে। ডান। এবং বলতো প্রতিক্রিয়া বল হিসেবে বস্তুটা দড়িটাকে কোন দিকে বল দিবে? বস্তুটা দড়িটাকে ডান দিক বরাবর বল প্রয়োগ করবে। এই টান বলটা কাজ করছে কার উপর? দড়ির উপর কাজ করছে। এইটা কার উপর কাজ করছে? এটা কাজ করছে দড়ির উপর। এই বলটা কাজ করছে দড়ির উপর। তাহলে ভাই দড়ির উপরে যদি কেউ টান বলে দিক বরাবর দেয় তাহলে তো আমাদের এম ভরের বস্তুটা ঝুলে থাকবেই, এটাই তো স্বাভাবিক। বুঝছো? এটার সিমুলেশন আছে কিনা? না, এগুলার সিমুলেশন তোমরা যখন বড় হবা তখন তোমরা বানাবা। বুঝছো? এই প্রত্যেকটা ম্যাথের জন্য সিমুলেশন তৈরি করবা তোমরা। ঠিক আছে? দড়ির ওপর কি দুইটার লব্ধি বল কাজ করতেছে? হ্যাঁ, দড়ির ওপর দুইটার লব্ধি বল বলতে কি, দেখো এমজি ভরের যে বস্তুটা আছে সে দড়িকে নিচের দিকে টানছে, আর এই এম ভর যে ঘুরতেছে সে দড়িকে
ডান দিক বরাবর টানছে। সো আলটিমেটলি দড়ির উপরে দুই দিকে দুইটা টান বল কাজ করার ফলে দড়ির উপরে লব্ধি বলটা শূন্য, এই আর কি। ঠিক আছে, ডান, গুড। চলো পরের প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা কি দেখো, আগে আমরা একটু ছোট ছোট করে পড়ি, তারপরে ছবি এঁকে ফেলবো, না হলে বুঝবো না। দেখো, একটা ঘূর্ণায়মান টেবিলে, একটা টেবিলই ঘুরছে, এবার একটা টেবিল ঘুরছে। ঘূর্ণায়মান টেবিলে ঘূর্ণন অক্ষ থেকে, আচ্ছা ঘূর্ণন অক্ষ কোনটা, আমরা কিন্তু ওই যে বৃত্তাকার গতির সময় পড়ছিলাম যে ঘূর্ণন অক্ষ হচ্ছে বস্তুটা যেই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরতেছে, ঘূর্ণন তলের সাথে লম্ব বরাবর এবং কেন্দ্রগামী ওই লাইনটাকে আমরা বলি ঘূর্ণন অক্ষ। সহজ ভাষায় এই যে আমার কাছে রেসিডেন্সিয়ালের একটা প্রসপেক্টাস আছে। ধরো আমাদের দেখলাম যে একটা গাড়ি বা এই বস্তুটা সেটা হচ্ছে এইভাবে করে ঘুরতেছে, তাইলে এই লাইন বরাবর যেটা চলে যাবে এটা হলো অক্ষ। আচ্ছা, তারপর ধরো দেখলাম যে এই রকম অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা ঘুরে, এরকম অক্ষের সাপেক্ষে বস্তু ঘোরা মানে হচ্ছে এইভাবে করে ঘোরা, তাহলে এগুলো আমরা জানি। সো এখানে বলছে যে ঘূর্ণায়মান একটা টেবিল আছে, টেবিলের ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্বে একটা দণ্ডকে উলম্বভাবে আটকানো আছে। এটা আবার কি কি কাহিনী? সো দেখো, আমরা আগে টেবিলটা চলো এঁকে ফেলি, খুব মজার প্রবলেমটা। টেবিলটা আমরা আগে এঁকে ফেললাম। সো মনে করো এই টেবিলটা ঘুরছে, আমাদের যে ঘূর্ণন অক্ষটা, সেই ঘূর্ণন অক্ষটা হলো গিয়ে এইটা, এইটা হলো গিয়ে মনে করো আমাদের সেই ঘূর্ণন অক্ষ। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, টেবিলটা ঘুরছে, সো ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্বে একটা দণ্ডকে উলম্বভাবে রাখা হয়েছে। কি বললো? ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্ব, এই যে এই দূরত্ব মনে করো আর, এই আর দূরত্বে আমরা একটা দণ্ডকে উলম্বভাবে রাখছি। ঠিক আছে, আমরা এই আর দূরত্বে কোনো একটা দণ্ডকে উলম্বভাবে রেখেছি। ঠিক আছে, দণ্ডটির উপরের প্রান্ত থেকে এল দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে একটা পাথরকে ঝোলানো আছে। কি বললো? দণ্ড কোনটা? দণ্ড এইটা। দণ্ডটার উপরের প্রান্ত কোনটা? উপরের প্রান্ত এইটা। উপরের প্রান্ত থেকে এল দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে একটা পাথরকে ঝোলানো আছে। সো আমাদের এল দৈর্ঘ্য মনে করো এইটা, সো এল দৈর্ঘ্য থেকে এখানে একটা পাথরকে ঝোলানো আছে। সো যখন আমাদের এই পুরা সিস্টেমটা স্থির থাকবে, সেই সময় কিন্তু দণ্ডটা মানে ওই সুতাটা দেখা যাবে এটার সাথে এভাবে করে লেগে থাকবে। সো এইটা হচ্ছে আমাদের ছবি থেকে যতটুকু আমরা আঁকলাম, ছবিটা থেকে যতটুকু আমরা আঁকলাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা এখান থেকে, শোনো এই প্রবলেমগুলো থেকে কিন্তু তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে। সো এই যারা চিন্তা করো তারা এই প্রশ্নগুলা মনের মধ্যে পাবা। সো মেজরিটি প্রশ্ন, এই যে আগের ম্যাথে যা কিছু বলছি, মেজরিটি প্রশ্ন ক্লাসের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। সো তোমরা আবার চিন্তা করবা, ভাববা, তখন যেই প্রশ্নগুলো পাবা দেখবা ক্লাস আরেকবার যদি দেখো তখন দেখবা ওই উত্তরগুলো এর মধ্যে দেওয়া আছে। আর তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে ক্লাসের পরে কমেন্ট করো যে ভাইয়া এই জায়গাটা আরেকবার বুঝান। সো দেখো, আমরা আগে ভাষাটা পড়লাম, ভাষাটা পড়ে আমরা নিজেদের মতন করে ছবিটা এঁকে ফেললাম যে একটা টেবিল, ঘূর্ণায়মান একটা টেবিল আছে। সো ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্বে একটা দণ্ডকে উলম্বভাবে আটকানো আছে, এই যে আর দূরত্বে একটা দণ্ডকে উলম্বভাবে আটকানো আছে। দণ্ডটার উপরের প্রান্ত থেকে এল দৈর্ঘ্যের একটা সুতাকে, এল দৈর্ঘ্যের একটা সুতাকে আমরা কি করছি, একটা সুতার সাহায্যে একটা পাথরকে ঝোলানো আছে। এই যে একটা পাথর, এই পাথরটাকে এল দৈর্ঘ্যের সুতার সাহায্যে আমরা ঝুলাই রাখছি। এইটুকু পর্যন্ত স্ট্রাকচার শেষ। ঠিক আছে, এখন দেখো তারপর কি বলছে, সুতাটা উলম্ব দিকের সাথে থিটা কোণে আনত থাকলে দেখাও যে টেবিলের কৌণিক বেগ হচ্ছে এত। সো এইটা কখনকার ছবি জানো? এইটা হচ্ছে তখনকার ছবি যখন টেবিল স্থির আছে, তখনকার ছবি হলো এইটা। টেবিল যখন স্থির আছে তখনকার ছবি হচ্ছে ভাইয়া এইটা। এবার একটু চিন্তা করো, যদি এবার টেবিলটা ঘুরতে থাকে, যদি এইবার টেবিলটা ঘুরতে থাকে, একটু মনের চোখ দিয়ে দেখো, টেবিল ঘুরছে, টেবিল ঘুরছে কত স্পিডে? মনে করলাম টেবিলটা ওমেগা স্পিডে ঘুরছে। তাহলে বলো তো, টেবিল যদি ঘুরতে থাকে জিনিসটা অনেকটা এইরকম, যে এইটা হচ্ছে আমাদের সেই টেবিলটা, টেবিলের এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ থেকে আমি এই দিক বরাবর একটা উলম্ব বস্তুকে ঝুলাইছি। আবার এই যে উলম্ব বস্তুটাকে ঝুলাইছি, এই বস্তুটার উপরের প্রান্তটা থেকে, বস্তুটার উপরের প্রান্তটা থেকে আমরা একটা সুতার সাহায্যে আবার একটা পাথরকে ঝুলাই রাখছি। এখন আমাকে বলো তো, যদি এই টেবিলটা ঘুরতে থাকে, টেবিলটা যদি ঘুরতে থাকে, তাহলে আলটিমেটলি আমাদের টেবিলটা যদি ঘুরতে থাকে তাহলে বলো তো এই উলম্ব যে দণ্ডটা, সেই দণ্ডটাও কি আসলে এইভাবে করে ঘুরবে না? দণ্ডটাও এভাবে করে ঘুরবে না? ঘুরবে।
তাহলে বলো তো উপরের সুতার সাহায্যে আমরা যে একটা পাথরকে ঝুলায় রাখছিলাম, পাথরটা কি ওর গায়ে লেগে থাকবে নাকি পাথরটা একটা কোণেও ঘুরতে থাকবে? পাথরটা একটা কোণেও ঘুরতে থাকবে, দূরে সরে যাবে না? গুড। পাথরটা কিন্তু দেখো যখন এই টেবিল স্থির আছে, উপরের দণ্ডটা স্থির আছে, পাথরটাকে যদি উপর থেকে সুতা দিয়ে ঝুলাই দাও এটা গায়ে লেগে থাকবে। কিন্তু যখন আমরা এইটাকে ঘুরাচ্ছি টেবিলের মাধ্যমে, এটাকে যখন ঘুরাচ্ছি, তখন বলো তো আমাদের ওই যে সুতার সাহায্যে যে পাথরটা গায়ে লেগেছিল সেটা কি এখন একটু বাইরের দিকে সরে যাবে না, একটু দূরে সরে যাবে না? এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? গুড। সো আমাদের ওই অ্যাঙ্গেলটা বলে দিছে যে সুতাটা উলম্ব দিকের সঙ্গে থিটা কোণে আনত আছে। সো দেখাও যে টেবিলের কৌণিক বেগ হচ্ছে এত। তাহলে দেখো যখন এটা ঘুরছে তখন কিন্তু এটার যে বেগটা হবে, যখন এটা এল কোণে ঘুরছে তখন এল বেগে যখন এটা ঘুরছে, আমি মনে করলাম সুতাটা হচ্ছে এইটা হলো গিয়ে এল, এইটা হচ্ছে মনে করো এল, ঠিক আছে। এবং এই এল দৈর্ঘ্যটার জন্য এখানে একটা পাথর ঝুলানো আছে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা। দেখো এখান থেকে অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হবে, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সো আমাদের পুরা বস্তুটা উলম্বের সাথে কিন্তু এই বস্তুটা থিটা ডিগ্রি কোণে ঘুরছে, আমাদেরকে কৌণিক বেগটা বের করতে হবে। আচ্ছা বলো তো কৌণিক বেগ, আমাদের এই টেবিলের কৌণিক বেগ যা, উলম্ব দণ্ডের কৌণিক বেগ কি আলাদা নাকি সেম? বলো তো আলাদা নাকি সেম? সেম। আচ্ছা, এবং বলো তো এই যে বস্তুটা ঘুরছে, পাথরটা যে ঘুরছে, পাথরটার যে কৌণিক বেগ এটা কি আলাদা নাকি একই? একই রকম, সেম, একই। গুড। তাহলে এখন এই সিনারিও তুমি যদি বুঝে যাও ভাইয়া, অঙ্ক এবার এক লাইনের, যে আমাদের বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরছে, ঘোরার জন্য অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগছে। এটা কে দিছে? এটা দিছে এই যে আমাদের যে টান বলটা কাজ করে, এই সুতার উপরে যে টান বলটা কাজ করছে না, সুতাটার উপরে যে টান বলটা কাজ করছে, এই যে টান বল, এই টান বলের দুইটা উপাংশ নেওয়া যায় না? একটা উপাংশ নেওয়া যাচ্ছে উপরের দিকে আর একটা উপাংশ নেওয়া যাচ্ছে ডান দিক বরাবর। এটা যদি ভাইয়া থিটা হয় তাহলে এটাও কি থিটা। তাহলে উপরের দিকে টান বলের যে উপাংশটা সেটা হচ্ছে টি কস থিটা, আর এই দিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে টি সাইন থিটা। বলো তো ভাইয়া এই টি কস থিটাটা কি আমাদের এমজিটাকে ধরে রাখছে না? টি কস থিটা যেটা, সেটা কি আমাদের এমজিটাকে ধরে রেখেছে না? এমজিটাকে ধরে রাখছে। খেয়াল করো টিটাকে যখন দুইটা উপাংশে ভাঙলাম তখন কিন্তু এই ভেক্টরটা নাই, এটাকেই ভেঙে দুইটা উপাংশে ভাঙছে, একটা টি সাইন থিটা একটা টি কস থিটা। তাহলে আমাদের এই যে টি কস থিটা যেই বলটা আছে সেই বলটা কি আমাদের এই এমজি এর সমান না? টি কস থিটা হচ্ছে এমজি এর সমান। এবং বলতো এই টি সাইন থিটাটাই কিন্তু আমাদের মূলত কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিলে এইটার ভর কত? এম। আমরা ওমেগা বের করতে হবে, এম ওমেগা স্কয়ার। এই জায়গায় এখন গুরুত্বপূর্ণ পার্ট, বলতো ব্যাসার্ধ কত হবে? বলতো দেখি এই ব্যাসার্ধটা কত হবে? আমাদের এই সুতাটা কতখানি ব্যাসার্ধ নিয়ে ঘুরছে বলতো দেখি? এই সুতাটা কতখানি ব্যাসার্ধ নিয়ে ঘুরছে বলো দেখি? এটা কি হিসাব করতে পারবা? এটা কি হিসাব করতে পারবা? ভেরি গুড, রাফিউল করিম, তোমার উত্তর সবার আগে পাইছি। খেয়াল করো এইখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, এই যে মূলত কি কেন্দ্র কি এইটা না? এইটাকে কেন্দ্র করেই কিন্তু এটা ঘুরছে, তাই তো? তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব এইটুকু তো ভাইয়া আর। আর বলো তো যেহেতু এল দৈর্ঘ্য নিয়ে, এল দৈর্ঘ্যের সুতা ছিল, সুতাটা যেহেতু এল দৈর্ঘ্যের ছিল, এই পুরাটা সুতা যেহেতু এল দৈর্ঘ্যের ছিল, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব সেটা কত হবে? এল সাইন থিটা হবে না? দেখো তো এটা হলো এল, তাইলে এটা যদি এল হয়, থিটার বিপরীত বাহু লম্ব, এইটুকু দৈর্ঘ্য কত? এল সাইন থিটা না? এল সাইন থিটা না? ও রাফিউল কি কস থিটা বলছিলা? সরি। সো এইটা হলো সাইন থিটা। সো তাইলে দেখো আমরা এখান থেকে আর এর যে ভ্যালুটা পেলাম, মানে আমাদের যেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধ হবে কত? আর প্লাস স্মল এল সাইন থিটা। দেখো ঠিক আছে কিনা এবার? টি সাইন থিটা সমান সমান এম ওমেগা স্কোয়ার ইন্টু আর প্লাস এল সাইন থিটা। ব্যাস অঙ্ক শেষ। সো এখন তোমার যেহেতু ওমেগাটা প্রমাণ করতে বলছে, তাহলে কাজ করো একটা, যে আমাদের এটা 2 নাম্বার ইকুয়েশন ধরো, এটা 1 নাম্বার ইকুয়েশন ধরো। 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দাও তাহলে কত আসে? tan থিটা সমান সমান আসছে
এম ওমেগা স্কোয়ার, আচ্ছা এম এম কাটাকাটি হয়ে যাবে, ওটা নাই লিখি। এখানে আসছে ওমেগা স্কোয়ার আর প্লাস এল সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে ওমেগার মান কত হবে? ওমেগার মান হবে আমাদের হচ্ছে জি ট্যান থিটা, জি ট্যান থিটা ডিভাইডেড বাই এই যে দেখো আর প্লাস এল সাইন থিটা। ব্যাস, সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক। তো জাস্ট এই ছবিটা বুঝতে পারাটাই কাহিনী, আর কিছু না। ঠিক আছে, ডান। হ্যাঁ, সালসাবিল সবার আগে ঠিক অ্যান্সার দিছিল, নো প্রবলেম, গুড, ভেরি গুড। এই যে একজন বলছো ভাই এল প্লাস আর, না এল প্লাস আর না, কিন্তু দেখো এল এর যেহেতু এটা থিটা কোণ বলে দিছে, এল এর এইটুকু যে অংশটুকু, এটা যদি অতিভুজটা এল হয় তাহলে এইটুকু যে অংশ সেইটুকুর সাথে আর যোগ করেই কিন্তু মূলত ওই বৃত্তাকার পথেই কিন্তু কেন্দ্র করেও ঘুরছিল। ঠিক আছে, আশা করি বুঝেছো। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। দেখো এখানে কি বললো, এইখানে আমাদেরকে বলল একটা মসৃণ সরু এবং খাড়া নলের মধ্য দিয়ে, কি বললো, একটা মসৃণ সরু এবং খাড়া নল এর মধ্য দিয়ে একটা অপ্রসারণশীল সুতা গেছে, মানে যেটাকে টানলে লম্বা টম্বা হবে না। একটা বড় ভর এম এবং একটা ছোট ভর স্মল এম এই সুতার দুই প্রান্তে যুক্ত আছে। স্মল এম ভর থেকে নলের মাথা পর্যন্ত, আচ্ছা আগে নলটা এঁকে ফেলি, একটা নল আঁকা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। এরকম একটা প্রশ্ন এনডিসির কোন একটা টেস্ট পরীক্ষায় আসছিল। সো একটু খেয়াল করো মজার অঙ্কটা। সো আমাদের এইটা হচ্ছে মনে করো একটা নল, এইটা হচ্ছে মনে করো একটা নল। হ্যাঁ, এই নলে কি বলছে যে এম ভর থেকে নলের মাথা পর্যন্ত স্মল এল দৈর্ঘ্যের অংশটা নলের সঙ্গে থিটা কোণে আনত রেখে এম ভরটিকে বস্তু কত ঘুমালে সাম্যাবস্থা থাকবে। দেখো, সো আমাদের এইখানে একটা ভর আছে, সরি আমাদেরকে বলছে এইখানে মনে করো একটা ভর, তো এটা সরু, তো আমি অনেক মোটা দিয়ে দিছি আসলে, যাই হোক এইখানে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু নলের ভিতর দিয়ে একটা দড়ি গেছে, সেটার মধ্যে দিয়ে ঝুলে আছে। আচ্ছা, আরেকটা বস্তু, সেটা আমাদেরকে বলল যে নলের মাথা থেকে এল দৈর্ঘ্য হচ্ছে সেটার অংশ, আর এইখানে একটা পিচ্চি ভর আছে স্মল এম, এইখানে একটা পিচ্চি ভর আছে সেটা হলো স্মল এম। দেখো ঘটনা হচ্ছে এইটা, একটা মসৃণ সরু এবং খাড়া নলের মধ্য দিয়ে একটা অপ্রসারণশীল সুতা গেছে। একটা বড় ভর ক্যাপিটাল এম এবং একটা ছোট ভর স্মল এম এই সুতার দুই প্রান্তে যুক্ত আছে। দেখো একটাই সুতা, সাদা যেই সুতাটা, সাদা সুতাটা একটাই। এই সাদা সুতার এক প্রান্তে ক্যাপিটাল এম রাখছি আর এক প্রান্তে স্মল এমটাকে রাখছি, দুই প্রান্তে যুক্ত করে দিছি। স্মল এম ভর থেকে, এই যে স্মল এম ভর থেকে নলের মাথা পর্যন্ত স্মল এল দৈর্ঘ্যের অংশটিকে, এই যে স্মল এল দৈর্ঘ্যের অংশটিকে নলের সঙ্গে থিটা কোণে আনত রেখে, এই যে নলের সঙ্গে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে থিটা, থিটা কোণে আনত রেখে স্মল এম ভরের বস্তুটিকে কত কম্পাঙ্কে আনুভূমিক তলে ঘোরালে এম ভরটি সাম্যাবস্থায় থাকবে। বলতো আগের অঙ্কের সাথে এটার পার্থক্যটা কি? আগের যে অঙ্কটা করছিলাম সেখানে কি ছিল? সেখানে ছিল ভাই একটা টেবিলের উপরে বস্তুটা ঘুরছিল, সেই কারণে আমাদের ক্যাপিটাল এম ভরের বস্তুটা স্থির ছিল। আগেরটার সাথে এইটার পার্থক্যটা কি? আগেরবার আনত তলে বস্তু ঘুরছিল, এবার একটু দড়িটা, সরি আগেরবার আনুভূমিক তলে বস্তু ঘুরছিল, এবার দড়িটা একটু আনত হয়ে তারপরে বস্তুটাকে ঘোরাচ্ছে। বুঝতে পারছো? আগের অঙ্কের সাথে বলো, এই যে এরকম আমরা দেখছিলাম না, যখন উপরের ভরটা যখন ঘুরতে থাকে তখন এই নিচের ভরটা কিন্তু স্থির হয়ে থাকে। তো এক্স্যাক্টলি এইখানেও কিন্তু ভাইয়া তাই, যখন এই ভরটাকে আমরা ঘোরাচ্ছি, দেখো এই ভরটা কিভাবে ঘুরছে, এই ভরটা কিভাবে ঘুরছে, ধরো আমি যদি এটাকে আর একটু বোল্ড করে দেই, ধরো এইটা। সো আমাদের দেখা গেল যে এই যে এম ভরের যে বস্তুটা আছে, সেই এম ভরের বস্তুটা এইরকম একটা বৃত্তাকার পথ নিয়ে ঘুরছে। ঠিক আছে, এইরকম একটা বৃত্তাকার পথ নিয়ে ঘুরছে। দাঁড়াও একটা ছোট্ট কাজ করি, এই জায়গাগুলোকে আমি একটুখানি এগুলা ভিতর দিয়ে গেছে, এটা বোঝানো যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো যে আমাদের এম ভরের বস্তুটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে আমাদেরকে বের করা লাগবে এটা কত কম্পাঙ্কে ঘোরাতে হবে, এটাই আমাদেরকে মূলত বের করতে হবে। তাইলে খেয়াল করো, আমরা দেখি
এইখানে নিচের দিকে বস্তুর উপরে কাজ করছে হলো mg বলটা, উপরের দিকে বল কাজ করছে হলো টান বল। তাহলে দেখো এই টান বল সমান সমান হচ্ছে mg না? আচ্ছা বলো তো এর উপরে যদি টান বল কাজ করে এর উপরে কত টান বল কাজ করবে? এই ভরের উপরে টান বল কত কাজ করবে? আলাদা না একই? একই টান বল কাজ করবে না? এই বস্তুটার উপরে যেই টান বল কাজ করছে এর উপরেও কি সেম? ভেরি গুড, এর উপরেও সেম টান বলটা কাজ করবে। ঠিক আছে, এখন তাহলে দেখো এই টান বলের তো ভাইয়া দুইটা উপাংশ আছে, এই টান বলের তো দুইটা উপাংশ আছে, একটা উপাংশ এই দিক বরাবর আছে এবং আরেকটা উপাংশ আছে এই দিক বরাবর, তাই না? টান বলের দুইটা উপাংশ আছে, এই যে এটা হচ্ছে সেই টান বলটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও হচ্ছে আমাদের থিটা, তাহলে এই দিক বরাবর টান বল কাজ করবে হলো টি কস থিটা আর এই দিক বরাবর বল কাজ করবে টি সাইন থিটা। তাহলে লক্ষ্য করো নিচের দিকে যে স্মল এমজি ভরটা সেটাকে ধরে রাখছে হলো টি কস থিটা, নিচের দিকে এটা হচ্ছে আমাদের টি কস থিটা যেই বলটা সেটা হচ্ছে আমাদের স্মল এমজি যেটা আছে সেটাকে ধরে রাখছে, এবং টি সাইন থিটা যেটা আছে সেটা কিন্তু আমাদের মূলত বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। এম ওমেগা স্কয়ার আর, বলো তো আর এর পরিচয়টা কি হবে? জাস্ট এল সাইন থিটা না? আর এর পরিচয়টা হচ্ছে এল সাইন থিটা, কারণ দেখো এটা তো আসলে সরু, এটা কিন্তু পিচ্চি একটা ইয়া। আচ্ছা দাঁড়ো, এটাকে আরো ছোট কি করা যায়? আরে আমি মনে হয় ভুল করে ফেললাম, এটাকে আরো একটু সরু করে দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, এটা আমরা সরু ধরেই নিই, অসুবিধা নেই। তো এটা হচ্ছে নগণ্য ব্যাসার্ধ, নগণ্য আর। ঠিক আছে, তাহলে দেখো এই গোলকটা যে এই ছোট্ট বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরছে আনুভূমিক তলে সেটার কত ব্যাসার্ধ নিয়ে ঘুরবে? এটার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল সাইন থিটা ব্যাসার্ধ নিয়ে এটা ঘুরবে না? এল সাইন থিটা ব্যাসার্ধ নিয়ে এটা ঘুরবে না? তাইলে এল সাইন থিটা ব্যাসার্ধ নিয়ে ঘুরলে দেখো আমরা লিখতে পারি যে এম ওমেগা স্কয়ার ইন্টু এল সাইন থিটা। তাইলে এখন খেয়াল করো যে আমাদের মূলত কাকে বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে ওমেগার ভ্যালুটা। ওমেগার ভ্যালুটা থেকে আমরা পরে কম্পাঙ্কের মান কত সেইগুলা কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমাদের সুন্দর মতন এই সাইন থিটা কাটাকাটি চলে যায়, টি সমান সমান আসছে এম ওমেগা স্কয়ার এল। বলো তো টি সমান আবার কি লেখা যেত? ক্যাপিটাল এম জি ইজ ইকুয়ালস টু স্মল এম ইন্টু ওমেগা স্কয়ার ইন্টু এল। তাহলে ওমেগার যে ভ্যালুটা এইটা আসছে কত? ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম, আর হচ্ছে জি ডিভাইডেড বাই এল, জি ডিভাইডেড বাই এল পুরাটার উপরে হবে একটা রুট জি ডিভাইডেড বাই এল। তাহলে আমরা জানি ওমেগা সমান কি লেখা যায়? 2 পাই এফ লেখা যায়। আমাদের যেহেতু কম্পাঙ্ক বের করতে বলেছে তাহলে আমরা কিন্তু এখান থেকে এফ এর মান কত সেটা বের করে ফেলতে পারবো। এফ ইজ ইকুয়ালস টু 1/2 পাই স্কোয়ার রুট অফ এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এই স্পিডে এই কম্পাঙ্কে যদি আমাদের এই বস্তুটা ঘুরতে থাকে তাহলে কিন্তু নিচের বস্তুটাকে আমরা স্থির অবস্থায় ধরে রাখতে পারবো। বুঝেছো? ঠিক আছে, সো ওই অঙ্কটার সাথে এটার পার্থক্যটা কি? এটার পার্থক্যটা হচ্ছে সিম্পলি আগেরবার আমরা আনুভূমিক তলে বস্তুকে ঘোরাচ্ছিলাম, এইবার ওইটা আনত তলে তারপরে বস্তুটা এবার ঘুরছে। ঠিক আছে, আনত একটা তলে বস্তুটা ঘুরছে। ঠিক আছে, আচ্ছা সো যেটা বলছিলাম যে এই আরটা কিন্তু নগণ্য, এটা আমার ছবিটা একটু স্যাক্রিফাইস করো তোমরা, যেহেতু আমি শিল্পী মানুষ। সো আমাদের এই নগণ্য আর ব্যাসার্ধ নগণ্য এটা ধরে তারপরে হিসাব করা হয়েছে। ঠিক আছে, ব্যাসার্ধ নগণ্য, নগণ্য ব্যাসার্ধ। ঠিক আছে, গুড। ঠিক আছে, ক্লিয়ার। পরের প্রবলেমটা দেখো, দেখো তোমাদের আসলে মেজরিটির যে প্রবলেমটার কথা তোমরা বলছো যে ভাইয়া আমরা ম্যাথের ভাষা পড়ে না বুঝতে পারি না, ম্যাথ থিওরি পড়ছি অনেক কিন্তু ম্যাথের ভাষা পড়ার পরে আমরা হচ্ছে ম্যাথ কিভাবে হবে এটা বুঝি না। সো এই কারণে যে কোনো একটা ম্যাথের ভাষা পড়ার পরে আসলে ছবিগুলা কিভাবে চিন্তা করবা বা আঁকবা সেই কয়েকটা প্র্যাকটিস একটু দেখাচ্ছি, জাস্ট এইটুকুই, যে আমাদের প্রত্যেকটা প্রশ্ন পড়ার পরে ওই রিলেটেড ছবিগুলা যদি তুমি আসলে এঁকে ফেলতে পারো তাহলে দেখবা আসলে ম্যাথ ইজি হয়ে গেছে। কনসেপ্টের যে কঠিন জায়গাগুলা সেগুলা তোমরা নিউটনীয় মেকানিক্সে পারবা। মেইন চ্যালেঞ্জটা হবে কোন জায়গায়? ভাইয়া এইটা যে আসলে আমার প্রশ্নে বুঝাইছে এইটাই আমি বুঝতেছি না, প্রশ্নে যে যেই জিনিসটা বুঝাইছে সেটা কি এটা বোঝাটাই হচ্ছে কঠিন কাজ। প্রশ্নে যে কি বলছে এটা যদি একবার বুঝে ফেলতে পারো
তাইলে কিন্তু তুমি তোমার যে এক্সিস্টিং থিওরির নলেজগুলো আছে সেগুলোকে কাজে লাগায় সলভ করতে পারবা। বুঝছো? গুড। সো চলো পরের প্রবলেমটা দেখি। এবং এই ভাষাগুলো কিন্তু অনেক বড় বড় ম্যাথকে এক্সপ্লেইন করছে। তুমি দেখো এই যে এর আগের যে ম্যাথটা দেখলাম, এটা কিন্তু ভাই মানে একটা ছবি দিয়ে দিলে এই ভাষা পড়া সহজ, কিন্তু ইচ্ছা করে ছবিটা দেই নাই যে না ভাষা পড়ে পড়ে একে একে তারপর দেখব। ঠিক আছে? সো আশা করি জিনিসগুলো হেল্প হবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, 4 কেজি ভরের একটা বস্তুকে একই দৈর্ঘ্যের 2টা সুতার সাহায্যে 2 মিটার দীর্ঘ একটা উলম্ব দণ্ডের 2 প্রান্তে যুক্ত করা আছে। তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই লাইনটা মানে কি ছবি আঁকো, আমি একটু তোমরা একটু আঁকো তো নিজেদের মতন, আগে জাস্ট এই লাইনটা পড়ে কি ছবি মাথায় আসে এটা একটু আঁকো তো দেখি। সালসাবিল পিঙ্কি ধরে ফেলছে প্রায়। এটার ছবি যদি দেয় তাহলে তো ভালো, না ছবি দিলে কোনো প্যারা নাই। ঠিক আছে? এই যে টেনশন সেম কেন হয় এগুলো আগের পড়া, একটু দেখে আসতে হবে। যদি ভর না থাকে, দড়ির ভর নগণ্য হলে টেনশন কেন সেম হয়, এটা নিয়ে কিন্তু ওই শুরুর দিকের ক্লাসগুলোতে বলে আসছি। যদি এরকম হয় যে ভাই ভুলে গেছি, তাহলে আপাতত বিশ্বাস করে নাও হ্যাঁ ঠিক আছে, টান বল দুইটা সেম হয়, দড়ির ভর নগণ্য হলে টান বল সেম হয়। সো 1 মিনিট সময় দিলাম, তোমরা এই একটা প্রথম যে লাইনটা, এই প্রথম লাইন থেকে কি ছবি আঁকো নিজেদের মতন আগে একটু আঁকো তো, বলো নিজেদের মতন একটু আঁকো। পারছো? ভাইয়া ভি শেপ হবে বস্তু নিচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথম যেই একটা লাইন, এই একটা লাইন থেকে আসলে ঠিক আছে, তোমরা যেটা চিন্তা করছো এটা ঠিক আছে। তারপরে দেখো প্রতিটা সুতা 1.5 মিটার দীর্ঘ, দণ্ডটিকে অক্ষ করে বস্তুটিকে ঘোরানো হচ্ছে। উপরের সুতাটা 70 নিউটন টান উৎপন্ন করতে মিনিটে কয়টা ঘূর্ণন সম্পন্ন করতে হবে? এখন দেখো পুরো প্রশ্ন পড়লে তুমি আসলে বুঝতে পারবা যে আসলে কি দণ্ডটা এইভাবে রাখা নাকি দণ্ডটা এইভাবে রাখা। যদি দণ্ডটা এইভাবে থাকে, তোমরা যেটা ছবি আঁকাইছো, দেখো ঝামেলাগুলো কোন জায়গায় হয়, তোমরা যে ছবিটা আঁকাইছো ছবিটা বেশিরভাগ এইভাবে এঁকে ফেলছো, এইভাবে এঁকে ফেলছো। একটা দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এই 2 মিটারের 2টা প্রান্ত থেকে একটা ভরকে ঝুলাই দেওয়া হয়েছে, তাই না? 2 মিটার দীর্ঘ 4 কেজি ভরের একটা বস্তুকে একই দৈর্ঘ্যের 2টা সুতার সাহায্যে 2 মিটার দীর্ঘ উলম্ব দণ্ড, এই যে উলম্ব দণ্ড এর 2 প্রান্তে যুক্ত করা আছে। এখন কথা হচ্ছে ভাইয়া প্রশ্ন কিন্তু বলা আছে যে এটা উলম্ব দণ্ড, উলম্ব দণ্ড মানে কি? উলম্ব দণ্ড মানে কি এই আঁকাটা ঠিক আছে? সোজা আঁকছো, গুড। সো আমাদের পুরো প্রশ্ন পড়লে তো বোঝা যায়। তাছাড়া ওই যে উলম্ব দণ্ড কথাটা বলা আছে, তাহলে উলম্ব দণ্ডের 2টা প্রান্ত থেকে তার যুক্ত করছি সমান দৈর্ঘ্যের, তারপর একটা ভর আছে, তাইলে গুড, ভেরি গুড, উলম্ব যারা আঁকছো ভেরি গুড। সো এটা কিন্তু ভি শেপ, কিন্তু সাইড ভি আর কি, ভিটাকে একটু বাঁকাই দিছি। ঠিক আছে? তাহলে দেখো দণ্ডটা হচ্ছে এই রকম। কি ব্যাপার, আমি খালি হাতে আঁকলাম কেন? ছি 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 ছি। ওকে, সো এই দেখো একদম খালি হাতে আঁকলাম। ঠিক আছে? সো এইখান থেকে আমাদেরকে বলছে যে এইটা হলো একটা উলম্ব দণ্ড, এইটা হলো একটা উলম্ব দণ্ড। এই উলম্ব দণ্ডের উপর থেকে একটা তার আর নিচের থেকে একটা তার, দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান, দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান। এটার ভর হচ্ছে গিয়ে 4 কেজি। এই বস্তুর ভর কত ভাইয়া? এই বস্তুর ভর হচ্ছে গিয়ে 4 কেজি। ঠিক আছে? প্রত্যেকটা সুতার দৈর্ঘ্য কত? এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, এই নিচের সুতার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে দেখো ছবিটা এঁকে যারা এটা আঁকতে পারছো ভেরি গুড, ভেরি গুড। গেল, তাহলে কি বলছে? প্রতিটা সুতা 1.5 মিটার দীর্ঘ, দণ্ডটিকে অক্ষ করে বস্তুটিকে ঘোরানো হচ্ছে। তাহলে বলো তো এই দণ্ডটাকে অক্ষ ধরে, দণ্ডটাকে অক্ষ ধরে এই অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরানো হচ্ছে। এই বুঝতে পারছো? দণ্ডটাকে অক্ষ ধরে, ভাষা বুঝো, দণ্ডটাকে অক্ষ ধরে, এই যে এইটা যদি অক্ষ হয়, এইটাকে অক্ষ ধরে বস্তুটাকে ঘোরানো হচ্ছে, বস্তুটাকে ঘোরানো হচ্ছে। তাইলে উপরের সুতাটিতে 70 নিউটন টান উৎপন্ন করতে মিনিটে কয়টা সম্পূর্ণ ঘূর্ণন করতে হবে, তখন নিচের সুতার টান কত, ওইগুলো পরের আলাপ। কিন্তু এটা কোন ব্যাসার্ধ নিয়ে ঘুরছে এইটা সবাই বুঝছো আশা করি, এইটা আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে দেখো ছবি আমরা পেয়ে গেলাম,
আমাদেরকে যেটা করতে হবে, যখন বস্তুটা এভাবে করে ঘুরছে তখন এই সুতার উপরে একটা টান বল কাজ করছে না টি, এবং এই সুতার উপরেও কি একটা টান বল টি কাজ করছে না, টি কাজ করছে। সো দেখো আমরা মনে করলাম এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা, সেই দূরত্বটা কিছু একটা, এটা আমরা জানি না এখনো। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মনে করলাম থিটা, এই অ্যাঙ্গেলটা মনে করলাম থিটা। তো ভাইয়া বলো তো আমাদের এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, তারপরে দুইটার জন্যই কিন্তু এই দৈর্ঘ্যটা সমান, তাই না? এই ত্রিভুজটা যদি চিন্তা করো, এইটুকু দৈর্ঘ্য দুইটা ত্রিভুজের সমান, এটা কমন বাহু, তাহলে এই দুইটা বাহু কি পরস্পর সমান না? তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে বলো তো? এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা, গুড, থিটা সমান, ভেরি গুড। সো এই অ্যাঙ্গেলটাও কিন্তু কি হবে? থিটা হবে। ঠিক আছে, ভালো কথা। তো আমাদের চলো বলগুলাকে আমরা অ্যানালাইসিস করি। কেন ভাইয়া বলগুলো অ্যানালাইসিস করার চিন্তা আপনার মাথায় কোত্থেকে আসলো? তুমি খেয়াল করো, যখনই দেখবা কোনো একটা বস্তু ঘুরছে তখনই আমাদের এটা মাথায় থাকে বস্তুর উপর একটা কেন্দ্রমুখী বল কেউ না কেউ যোগান দিচ্ছে। তাহলে আমরা কি করতে বলছিলাম? যখন কোনো বস্তু ঘুরবে ওই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে সেগুলো আগে দেখো, তারপর কেন্দ্রের দিক বরাবর সবগুলো বলের লব্ধি সমান সমান হবে কেন্দ্রমুখী বল। বলো, এই থিওরি আমরা দেখে আসতেছি না কয়েকটা ক্লাস ধরে, যে একটা বস্তু ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরছে। ভাই বৃত্তাকার পথে ঘুরলেই সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল কেউ না কেউ যোগান দিচ্ছে। কে যোগান দিচ্ছে এটা বোঝার জন্য আমরা দেখব যেই বস্তুটা ঘুরছে তার উপর কি কি বল কাজ করছে। আগে দেখো, যেই বলগুলা কাজ করছে সেই বলগুলার কেন্দ্রের দিক বরাবর যে লব্ধিটা সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান। আচ্ছা, গুড। তাহলে এখন বলো তো দেখি, এইটা যদি থিটা হয় তাহলে ভাইয়া এই মানটাও থিটা, তাহলে উপরের দিকে বল কাজ করবে হলো টি কস থিটা, আর এই দিক বরাবর বল কাজ করবে হলো টি সাইন থিটা। ঠিক আছে, আবার একইভাবে ধরো আমাদের এইটা যদি টান বলটি হয়, এটা যদি থিটা হয় তাহলে এটাও তো থিটা, এদিক বরাবর বল কাজ করছে টি কস থিটা, এই দিক বরাবর বল কাজ করছে টি সাইন থিটা। এখন ভাইয়া আমি একটা ভুল করছি, বলো তো ভুলটা কি? বলো তো ভুলটা কি? দেখো বলো তো কি ভুল, এইটা কি বুঝতে পারতেছো কিনা? এইটাও টি, এইটাও টি ধরছি। সো আমাদের টি কস থিটা টি সাইন থিটা ভাগ হলো, টি কস থিটা টি সাইন থিটা ভাগ হলো। টি সেম না, গুড, দুইটার কিন্তু টি সেম না। কারণ দেখো বস্তুটা তো এই লেভেলে থেকে ঘুরছে, বস্তুটা কিন্তু এই লেভেলে থেকে বৃত্তাকার পথে ঘুরছে, বস্তুটা এই রকম লেভেলে থেকে এটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে যদি এই লেভেলে থেকে বৃত্তাকার পথে ঘুরে তাহলে কিন্তু বস্তুটার উপরে উপর নিচে সেটা উঠানামা করছে না, সেটা একটা জায়গায় ফিক্সড আছে। তাই একটা জায়গায় যদি এটা ফিক্স থাকে, তাইলে বলো তো যদি একটা জায়গায় এটা ফিক্স থাকে তাহলে এই নিচের দিকে একটা বল কাজ করছে না ওর এমজি, তাহলে অবশ্যই উপরের বল দুইটা নিচের বল দুইটার সমান হবে। তাহলে টি কস থিটা, এটা আমি ধরো টি ওয়ান কস থিটা, এটাকে টি ওয়ান বললাম আর এটাকে টি টু বললাম, এটাকে টি টু বললাম, এটাকে টি টু বললাম, এটা ওয়ান বললাম। ঠিক আছে, তাহলে টি ওয়ান কস থিটা এইটা সমান সমান হচ্ছে এম জি প্লাস টি টু কস থিটা, টি টু কস থিটা। কারণ উপরের যেই তারটা সেটাতে যেই টানবল কাজ করছে, নিচের তারটাতে কিন্তু টানবলটা তুলনামূলক কম কাজ করবে। ঠিক আছে, গুড। সো তাইলে দেখো আমরা এখান থেকে কি বলছিল, উপরের সুতাটিতে 70 নিউটন টান উৎপন্ন করতে মিনিটে কয়টা ঘূর্ণন সম্পন্ন করতে হবে। তাহলে আমাদের কার মান দেওয়া আছে? উপরেরটা T1, তাহলে এটার মান দেওয়া আছে 70 cos থিটা সমান সমান আমাদের 4 কেজি ভর দেওয়া আছে 4 × 9.8 প্লাস আমাদের হচ্ছে T2 cos থিটা, T2 cos থিটা। দেখো এই পর্যন্ত কি বুঝেছো কিনা? আমাদের উপরের যেই দড়িটা ছিল সেই দড়িটাতে আমাদের কি বলছিল? সেই দড়িটাতে আমাদের কে বলেছিল 70 নিউটন বল কাজ করছে। তো ভাইয়া খেয়াল করো, প্রশ্নে কিন্তু বলা ছিল এই দণ্ডটার যে দৈর্ঘ্য এটা হলো 2 মিটার। তাহলে বলো তো এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্ব, এই দূরত্বটা কত? এইখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্বটা, এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? 1 মিটার। এই দূরত্বটা 1 মিটার। তাইলে বলো তো যদি আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে,
একটা সমকোণী ত্রিভুজ থাকে যার এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? স্কোয়ার রুট অফ 1.5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান সমান কত হবে? 1.5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, রুট করলে আসছে 1.11। তাহলে এত মিটার হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দৈর্ঘ্যটা সেইটা। দেখো আমরা কিন্তু একই সাথে থিটার মান কত এটাও বের করে ফেলতে পারবো। আমাদের মূলত এখানে আননোন কোনটা বলতো? কস থিটাটাই কিন্তু আননোন। তাহলে কস থিটা সমান কি লেখা যায়? কস থিটা সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ, থিটার বিপরীত বাহু থিটার বিপরীত বাহু লম্ব, ভূমি কোনটা? 1, এবং আমাদের অতিভুজ কত? 1.5। তাহলে কস থিটার মান হচ্ছে 1/1.5। তাহলে আমরা এটাই যদি এখানে বসাই দিই, দেখো 70 ইন্টু 1/1.5, কারণ কস থিটার মান আমরা পাইছি 1/1.5 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 9.8 প্লাস T2 ইন্টু 1/1.5। তাহলে ভাইয়া T2 এর মান কত হবে বের করতে পারবা না? এটাই আমাদের চাইছে, যে উপরে সুতাতে 70 নিউটন টান, আচ্ছা নিচের সুতার টান কত এটা আমরা আগে পেয়ে গেছি, এইটা আগে আমরা পেয়ে গিয়েছি। তাহলে কি হয় দেখো, T2 এর মান কত আসে? T2 এর মান কত আসে বলো তো দেখি? 70 ডিভাইডেড বাই 1.5 মাইনাস 4 ইন্টু 9.8 ইন্টু 1.5, এটা আসে 11.2, তাই না? গুড, এইটা আসে 11.2 নিউটন। ঠিক আছে, ভেরি গুড। আমরা দেখলাম নিচের দড়িতে টান বল উৎপন্ন হয়েছে কত, এই দড়িতে টান বল উৎপন্ন হয়েছে কত? 11.2। এখন বলছে মিনিটে কয়টা ঘূর্ণন সম্পন্ন করতে হবে, তার মানে কি ওমেগা বের করতে হবে না? তার মানে আমাদের ওমেগা বের করতে হবে না? এখন বলো তো দেখি, যদি ওমেগা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম অংশ, তারপরে এটা এই পাশে গেল দ্বিতীয় অংশ, এই পাশে আসছে তৃতীয় অংশ। ওকে, এখন বলো তো যদি আমরা ওমেগা বের করতে চাই কেমনে বের করব? সো বৃত্তাকার পথে ঘুরছে, কেন্দ্রমুখী বল কে কে যোগান দিচ্ছে বলো? কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে একটা হলো T1 সাইন থিটা, আরেকটা হচ্ছে T2 সাইন থিটা। ভাইয়া বলো তো T1 এর মান কত ছিল? 70। বলো তো সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে 1.11 ডিভাইডেড বাই 1.5 প্লাস T2 এর মান হচ্ছে 11.2 ইন্টু 1.11 ডিভাইডেড বাই 1.5। তাহলে কেন্দ্রমুখী বল এটা সমান আমরা লিখতে পারি m ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর। আর মানে কত ছিল? আর মানে ছিল হচ্ছে 1.11। আর মানে ছিল হচ্ছে 1.11। ঠিক আছে, m ওমেগা স্কোয়ার আর। ভেরি গুড। তাহলে আমরা m এর মানও কিন্তু জানি, m এর মানও জানি। এখান থেকে আমরা একটা ওমেগার মান বের করতে পারবো না ভাইয়া? এখান থেকে কি আমরা একটা ওমেগার মান বের করতে পারবো না? সো দেখো তো ওমেগার মান কত আসে? 70 ইন্টু 1.11 ডিভাইডেড বাই 1.5 প্লাস 11.2 ইন্টু 1.11 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 1.11, এটাকে রুট করলাম, 3.678 আসে। 3.678, এটার একক কি? রেডিয়ান পার সেকেন্ড আসে। কিন্তু আমাকে বলছে মিনিটে কয়টা ঘূর্ণন সম্পন্ন করবে, অর্থাৎ রেভলিউশন পার মিনিট বের করতে হবে। তাহলে রেডিয়ান পার সেকেন্ড থেকে যদি রেভলিউশন পার মিনিটে যেতে চাই তাহলে কি করতে হবে? 3.678 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 পাই করতে হবে না? মনে আছে রেভলিউশন পার মিনিট? ঠিক আছে, যে আমাদের যখন 3.678 ঘুরছে তখন এটাকে জাস্ট এই এককের কনভার্সন দেখাইছি, এগুলো আর বলার কিছু নেই। সো রেডিয়ান পার সেকেন্ড, এখান থেকে এটা আসলে হচ্ছে রেভলিউশন পার মিনিট। প্রতি মিনিটে কয়টা করে রেভলিউশন হচ্ছে এইটা এখান থেকে বের করলাম। তাহলে কত হচ্ছে? ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই পাই। সো 35.129 মিনিটে 35.13 এত আরপিএমে আমাদের কণাটা ঘুরছে। বুঝতে পেরেছ? না না, দুইটার দড়ি কি টান হয়ে আছে কিনা বলা আছে কিনা, যদি টান না হয়ে থাকতো তাইলে বরং বলা থাকতো। ঠিক আছে, যদি টান না হয়ে থাকে তাহলে বলা থাকতো, আর আদারওয়াইজ ধরে নেওয়া লাগবে যে টানটানি মানে স্বাভাবিক অবস্থায় আছে। ঘুরলে কি হবে? স্বাভাবিক অবস্থায় ঘুরবে।
সো এটা ধরে নেওয়া লাগবে যে টান টান ছিল। তাহলে অঙ্কটা কিন্তু আসলে বেশ ইন্টারেস্টিং এবং আসলে ভালো একটা ম্যাথের প্র্যাকটিস এটা। সো আমাদের কি বললো দেখো, আমাদেরকে বলছে একটা উলম্ব দণ্ড আছে, এই দণ্ড থেকে সমান দৈর্ঘ্যের দুইটা তার নিয়ে এখানে একটা বস্তু যুক্ত, এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, ব্যাস। এইবার তুমি বাসায় এটাকে নিজে নিজে, যে অ্যানালাইসিসটা এখানে করা হয়েছে, নিজে নিজে ওই অ্যানালাইসিসটা করবা। যে আমাদের উপরের টান বলটা বলে দিছে 70, হতে হলে ঘূর্ণনটা কত তখন। তাহলে উপরের টান বল, আমি এই দৈর্ঘ্য জানি 1.5 মিটার, পুরাটা 2 হলে এটুকু 1, তাহলে আমরা এইটুকু জানি হচ্ছে তোমার হলো 1.5, এটুকু 1, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত বের করলাম। এইদিকে যে টান বল কাজ করছে আর এইদিকে যে টান বল কাজ করছে, দুইটা কিন্তু আলাদা আলাদা হবে, কারণ দড়ি দুইটা আলাদা। এটা আবার আগের অঙ্কের সাথে মিলায় না। কি ব্যাপার ভাই, আপনি আগের বার দেখাইলেন দুইটা দড়ির টান আলাদা, দুইটা প্রান্তে টান একই রকম, এখানে আবার দুইটা দড়ির টান আলাদা দেখাচ্ছেন। ভাই দড়ি তো আলাদা। সো দড়ি আলাদা হলে এই দড়িটা টান বল দিচ্ছে T1 আর এই দড়িটা টান বল দিচ্ছে T2। তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো। বলো তো, যখন আমরা বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে উপরের দিকে ঘোরাচ্ছিলাম, উলম্ব তলে ঘোরাচ্ছিলাম, তখন কি নিচের দিকে যে টান বল ছিল উপরের দিকে কি সেই একই টান বল ছিল? দড়িটাকে যখন আমরা উপরের দিকে ঘোরাচ্ছিলাম তখন কি আমাদের উপরের দিকে টান বল আর নিচের দিকে টান বল একই রকম ছিল? তাহলে দড়ি যখন মানে বস্তু যখন মানে এরকম হইতেই পারে যে যখন আমাদের দুইটা আলাদা আলাদা দড়ি আছে তখন কিন্তু টান বল সেম হইতে হবে, এটা ম্যান্ডেটরি না। সো আমরা আলাদা আলাদা ধরে নিছি যে এটা T1 এটা T2। অ্যাঙ্গেল দুইটা যদি সেম, তাহলে এখান থেকে দুইটা উপাংশে ভাগ করলে এরপরে জাস্ট নেট ফোর্সের অ্যানালাইসিস, যে উপরের দিকে T1 cos থিটা, নিচের দিকে T2 cos থিটা এবং mg, এরা দুইটা পরস্পরকে ব্যালেন্স করবে। আমরা তো থিটার ভ্যালুটা পেয়ে যাওয়ার পরে আমাদের জন্য T2 বের করা সহজ হয়েছে, যে এটা যদি 70 হয় তাহলে আমাদের এই T2 এর মান কত, এবং তারপরে আমাদের প্রয়োজনীয় যে কেন্দ্রমুখী বল এটা কে সাপ্লাই দিচ্ছে, T1 sin থিটা এবং T2 sin থিটা দুজনে মিলে সাপ্লাই দিচ্ছে। এখান থেকে আমরা ওমেগার মান কত বের করে ফেললাম। বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার? ঠিক আছে, ডান। চলো এইবার এই অঙ্কটা আমরা একটু দেখি। এইটাও খুব সুন্দর একটা ম্যাথ। দেখো, আমরা আগের অঙ্কগুলোতে একটা কাজ করছিলাম, তোমাদের মনে থাকবে যে আমরা অনেকগুলা ব্লক, ধরো 3টা ব্লককে নিছিলাম, 3টা ব্লককে পরস্পর দড়ি দিয়ে যুক্ত করে একটা প্রান্তে টান দিছিলাম। সো এখনকার কাহিনী হচ্ছে 3টা ব্লক থাকবে, তারা পরস্পর দড়ি দিয়ে যুক্ত থাকবে, কিন্তু এবার আমি এক পাশ থেকে টান দিব না, এবার আমি তাকে বৃত্তাকার পথে ঘুরাবো। সো সেই ক্ষেত্রে আসলে কাহিনী কি হবে, আমাদের প্রত্যেকটা পয়েন্টে টান বল কত হবে এটা আমরা বের করতে চাই। দেখো প্রশ্নটা পড়ি। একটা ভরহীন তার OC এর উপরে দুইটা বিন্দু এমনভাবে নেওয়া হলো, ভরবিহীন তার হচ্ছে OC, এই OC এর উপরে দুইটা বিন্দু এমনভাবে নেওয়া হলো যেন OA, AB এবং BC পরস্পর সমান হয়। 3টা সমভরের বস্তুকে, এই যে 3টা সমভরের বস্তুকে ABC বিন্দুতে বেঁধে, 3টা সমভরের বস্তু A তে রাখছি, B তে রাখছি, C তে রাখছি, বেঁধে একটা মসৃণ অনুভূমিক টেবিলের উপরে রাখা হলো। তারটিকে সোজা এবং টান টান রেখে ও বিন্দুর চারিদিকে ঘোরালে তারটির 3টা অংশে টানের অনুপাত কত নির্ণয় করো। তাহলে কি হলো, এইখানে একটা তার আছে OC, এই তারের থেকে সমান দৈর্ঘ্যে সমান দূরত্বে 3টা ভরকে রাখা হয়েছে, একটা কর্নারে, একটা মাঝে আর একটা কেন্দ্রের কাছে। সো এইভাবে যদি বস্তুটাকে ঘোরানো হয় তাহলে এই দড়িগুলার বা এই ভরগুলার মাঝখানে যে দড়িগুলো আছে এই দড়িগুলাতে টান বল কত নির্ণয় করতে হবে। বুঝছো? বলো এটা কি বুঝছো কিনা বলো। প্রশ্ন কি বুঝেছো? দেখো আমাদের আগে অঙ্কগুলা কেমন ছিল, যে দড়ি অনেকগুলা সংযুক্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ, এটা আমরা কিভাবে বের করতাম, যে 3টা ভর ছিল, 3টা ভরকে এদিক দিয়ে টানা হচ্ছে, তাহলে বের করতে বলতাম এই পয়েন্টে টান কত বের করো, এই দড়ির টান বল কত বের করো, এরকম টাইপের প্রশ্ন ছিল না? সো এইখানে এখন 3টা ভরকে আমরা যুক্ত করছি, কিন্তু এবার আর এদিকে টান দিচ্ছি না, এবার এই পাশটা ধরে আমরা ঘুরাচ্ছি। সো যদি ঘুরাই তাহলে এখানে টান বল কত, এখানে টান বল কত, এইগুলোই আমাদেরকে বের করা লাগবে। বলো ক্লিয়ার? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার, গুড। আন্দাজে যে বলছো ঠিক হয়ে যেতে পারে, আমার ঠিক অ্যান্সার মনে নাই। আচ্ছা চলো দেখি কি হয়। সো আমাদের এখানে প্রথমে দেখো যেটা দেখতে হবে, আমাদেরকে কোনটা বের করতে বলছে, 3টা অংশে টানের অনুপাত কত বের করতে বলছে। ঠিক আছে, সো আমরা ধরে নিচ্ছি এটা T1 দেওয়া, এটা T2 দেওয়া, এটা মনে করলাম T3, এইখানে টান বল হচ্ছে T3। এবং দেখো এই দড়ির উপরে টান বল যা, যেহেতু দড়ির ভর নগণ্য, ভরহীন দড়ি বলছে, তাহলে কিন্তু এই পয়েন্টে যেই T3 বল কাজ করছে, এই পয়েন্টে যেই T3 বল কাজ করছে, এই দিকেও কিন্তু একই T3 বল কাজ করছে।
এইখানে যে T2 বল কাজ করছে এখানেও কিন্তু একই T2 বল কাজ করছে, এখানে যে T1 বল কাজ করছে এখানেও কিন্তু সেই একই T1 বল কাজ করছে। ঠিক আছে, গুড। এখন খেয়াল করো, আমরা ধরে নিছি যে OA পর্যন্ত দৈর্ঘ্য হলো L, তাহলে বলো তো OC পর্যন্ত যেই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত হবে? এইটুকু L, এইটুকু পর্যন্ত 2L, এটুকু পর্যন্ত তাহলে টোটাল কত L? 3L না? এই কেন্দ্র থেকে C বিন্দুর যে দূরত্ব সেটা হলো 3L। আচ্ছা, তাহলে দেখো এই 3Lটাকে ঘোরাচ্ছে কে? এই ইয়াটাকে ঘোরাচ্ছে কে? এটাকে যদি T3 ধরি তাহলে দেখো এই C যে ভরটা আছে, এই C ভরটাকে কিন্তু T3 যেই টান বলটা, সেই টান বলটা ঘোরাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? T3 সমান সমান m ওমেগা স্কয়ার 3L। বলো এইটা কি লিখতে পারি? T3 যেই টান বলটা আছে, এই T3 টান বলটা হচ্ছে m ওমেগা স্কয়ার 3L। এখন বলো তো তিনটার ওমেগা কি একই রকম না আলাদা আলাদা? এই তিনটার ওমেগা কি একই রকম না আলাদা আলাদা? একই রকম, ওমেগা কিন্তু তিনটারই সেম। গুড। আচ্ছা, এবার বলো তো T2 এর জন্য আমরা কি লিখব? T2, খেয়াল করো আমাদের এই যে বি যেই বস্তুটা আছে, এই বি বস্তুটার উপরে বলো তো শুধুমাত্র কি T2 বল কাজ করছে, নাকি কেন্দ্রের দিক বরাবর T2 আর কেন্দ্রের বাইরের দিকে T3 বল কাজ করছে? দুইটা বল কাজ করছে কিন্তু। তাহলে আমরা বি বস্তুটার জন্য লিখতে পারি, এটা হচ্ছে কার জন্য? এটা হলো সি বস্তুটার জন্য লিখলাম। বি বস্তুটার জন্য আমরা লিখতে পারি, বলো তো কোন বলটা বড়, T2 বড় নাকি T3 বড়? যেহেতু কেন্দ্র বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে অবশ্যই কেন্দ্রের দিক বরাবর যে বলটা আছে ওইটার মানই বড় হবে, নাহলে তো T3 বল তো ঘুরতোই না। তাহলে অবশ্যই T2 বড়। T2 মাইনাস T3 এইটা সমান সমান হচ্ছে m ওমেগা স্কয়ার, এইটুকু দৈর্ঘ্য কত, কারণ তো যেই ব্যাসার্ধ নিয়ে ঘুরছে সেই ব্যাসার্ধটা আমাদের দেওয়া লাগবে, ইন্টু 2L। এবার দেখো এ পয়েন্টের জন্য, এই যে এ যে বিন্দুটা আছে, এই বিন্দুতে কোন কোন বল কাজ করছে? বাম দিকে কাজ করছে হলো T1, দেখো এই যে বাম দিক বরাবর এই দিকে কাজ করছে তো T1, আর এই দিকে কে কাজ করছিল? T2। তাহলে T1 মাইনাস T2 এইটা সমান সমান হচ্ছে m ওমেগা স্কয়ার শুধু L, শুধু L। তাহলে দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা? তাহলে এখন আমাদেরকে এই তিনটা টান বলের কাহিনী বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা সি থেকে যেটা পাই, আচ্ছা তিনটা টান বল তো এখানে বের করছো, থাকুক এখানে। খেয়াল করো, আমরা সি থেকে যে জিনিসটা পাই, এই T3 এর মানটা যদি আমরা এখানে বসায় দেই, তাহলে দেখো T2 মাইনাস m ওমেগা স্কয়ার 3L ইজ ইকুয়ালস টু m ওমেগা স্কয়ার 2L। তাহলে T2 এর মান কত আসে বলো তো? m ওমেগা স্কয়ার 5L না? 5L না? তোমরা কখনো মশা টশা মারবা না, বুঝছো? সো এখানে T2 সমান সমান হচ্ছে m ওমেগা স্কয়ার 5L। তাহলে T2 এর মান যদি তুমি জানো, তাহলে এবার T1 এর মানও বের করে ফেলো, T1 এর মানও বের করে ফেলো। সো একবারে লিখছি, T1 সমান সমান T2 প্লাস m ওমেগা স্কয়ার L। তাহলে T1 সমান সমান m ওমেগা স্কয়ার L লিখলে আসে m ওমেগা স্কয়ার 6L। তাহলে দেখো একটা হলো 6L, মানে আমি যদি এবার অনুপাত ভাগ করি, T1 is to T2 is to T3 ভাগ করলে কি আসবে বলো তো? আমাদের T1 আর T2 এর মধ্যে অনুপাত হলো 6:5, আর T2 আর T1 এর T3 এর মধ্যে যে অনুপাত সেটা হলো 5:3। তাহলে কম্বাইন যে অনুপাত সেটা কত? 6:5:3। সো যে 1:2:3 যারা বলছিলা, তারা শুধুমাত্র এই বলটার কথা চিন্তা করছো, এই বলটার কথা চিন্তা করো নাই, জাস্ট চিন্তা করছো T2 বল কাজ করতেছে। তাহলে T2 সমান সমান m ওমেগা স্কয়ার 2L লিখে দিছো, T1 সমান সমান লিখে দিছো m ওমেগা স্কয়ার L। কিন্তু এর উপরে তো শুধুমাত্র T1 বল কাজ করছে না, এর উপরে তো উল্টা দিকে T2 ও কাজ করছে, এর উপরে শুধু T2 কাজ করছে না, এর উপরে T3 ও কাজ করছে। সো এই জিনিসটা কনসিডার করতে ভুলে গেছো। সো আমরা এখান থেকে T1 is to T2 is to T3 এটা সমান সমান 6:5:3 হবে, বুঝছো? আচ্ছা, T1 মাইনাস T2, T2 মাইনাস T3 বুঝো নাই। দেখো বলো তো ভাইয়া, আমাদের এই যেই বিন্দুটা আছে, টান বল বস্তুর উপর সবসময় কোন দিকে কাজ করে? টান বল সবসময় বস্তু থেকে বাইরের দিকে কাজ করে না? তাহলে এইটা হলো আমাদের বস্তুটা,
এই দড়িটা টান বল কোন দিকে দিবে? বস্তু থেকে বাইরের দিকে দিবে। আর এই ডান পাশের দড়িটা টান বল কোন দিকে দিবে? বস্তুটা থেকে বাইরের দিকে দিবে। এটা আশা করি বুঝছো। সো এইখান থেকে দেখো প্রত্যেকটা দড়ির টান বল কিন্তু আলাদা আলাদা। কারণ কি? কারণ আমাদের যত কাছাকাছি আসতেছে তত কিন্তু কেন্দ্রমুখী বলের একটা পরিবর্তন লক্ষণীয়, তত কিন্তু কেন্দ্রমুখী বলের যে পরিবর্তন সেটা কিন্তু লক্ষণীয়। আমাদের এখানে দেখো এই প্রথম যেই দড়িটা আছে, যদি এই দড়িটার উপরে T3 বল, এই বস্তুর উপর যদি T3 বল কাজ করে, তাহলে বি বস্তুর উপরে কি ডান দিকে T3 বল কাজ করবে না? কারণ টান বল সবসময় বস্তু থেকে দড়ির দিকে কাজ করে। এই যে বস্তু থেকে দড়ির দিকে টান বল এদিকে কাজ করবে। আবার এই বি বস্তু যেহেতু ঘুরতেছে, এই পাশের দড়িটা কি করবে? এদিক বরাবর টানবে। তাহলে এখন আমাকে বলো কেন্দ্রমুখী বল এর উপরে কারা কারা সাপ্লাই দিচ্ছে? T2 এবং T3। আমরা কি বলছিলাম, যখন বস্তু বৃত্তাকার পথে ঘুরে কেন্দ্রের দিক বরাবর সকল বলের লব্ধি হলো কেন্দ্রমুখী বলের সমান। তাহলে এখানে কেন্দ্রের দিকে আছে T2 আর কেন্দ্রের বিপরীত দিকে আছে T3। তাহলে T2 মাইনাস T3 হচ্ছে কেন্দ্রকে কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। বুঝছো? ঠিক আছে, এগুলা না প্রথম ক্লাসগুলাই বলছিল। হ্যাঁ, এই যে আবার বলতে হচ্ছে। ইজি না এগুলা? গুড। সো তাহলে আমরা আশা করি এই প্রবলেমটা বুঝেছি। সবাই ক্লিয়ার? এটা কিন্তু সিকিউতে আসার জন্য খুব ভালো একটা প্রশ্ন। সো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। নতুন টপিক আজকে শুরু করছি না। নতুন টপিক টর্ক, সেই টর্ক আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সো যেই ম্যাথগুলো করালাম এগুলো প্লিজ এখনই একবার, প্রশ্ন তো লেখাই আছে, প্রশ্নগুলো খাতায় তোলো, একবার রাফ করো। যা প্রবলেমগুলো করলে এগুলো একবার রাফ করো। ঠিক আছে? ঠিক আছে, গুড, ডান। ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।